तेजोवाकुसुमसङ्काशं काश्यपेयं महाधृतिं दन्तारिं सर्वपापग्न प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषारभ्यं क्षीरोदानवसम्भवं नमामि शशिनं भक्ता शम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमुप्रभं कुमारं शक्तिहस्तं च भवितङ्गमहं कलिकाश्यामं रूपिणं प्रतिमं बुधं सौम्यं सर्वगुणपेतं तं नमामि शशिनं सुतं देवतानां ऋषीणां च गुरुकर्णकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हेमकुन्दमिललाभ्यं दैत्यनं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तारं भार्गवं प्रणमम्यहं नीलाञ्जयचयप्रखं रविसूतमहाग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्तशनिच्चरम् अर्धकायं महाघोरं चन्द्रादित्यविमर्दकं सिंहिकाय सुतं रौद्रं तं राहु प्रणमङ्महं पलालधूमसङ्काशं ताराग्रहविमर्दकं रौद्ररुद्रत्मकं क्रूरं तं केतु प्रणमङ्महम् ॐ नमः सत्यम्। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই যে জ্যোতিষ শিক্ষা আলোচনা ও শিক্ষা সেমিনার 2025, তো আমরা কেন এই শিক্ষা আলোচনা বা শিক্ষা বিশেষ করে সেমিনারে আমরা গেলাম এ বিষয়ে বিশেষ করে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। আপনারা জানেন যে আমরা সদ্য একটি সম্মেলন সমাপ্ত করেছি। তো সেই সম্মেলনে বিশেষ করে আমাদের আহ, ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা ইতিপূর্বে একটি মিটিং করেছিলাম। তো সেই মিটিং এর পরে আমার মনে হলো যে যেহেতু আমরা আরেকটু বড় পরিসরে কোনো চিন্তা চেতনা করছি, যেমন হচ্ছে আমরা যারা সম্মেলনে অংশগ্রহণ করেছেন অনেকে দেখা যাচ্ছে জ্যোতিষ সম্মেলনে জ্যোতিষিক পেশার স্বীকৃতি স্বরূপ অনেকে টাইটেল সার্টিফিকেট এগুলো পেয়ে থাকেন। তো সেগুলো পাননি, সেগুলো আমরা কিভাবে দিতে পারবো? তো আমি নোটিশটিতে করেছিলাম যে এটি হচ্ছে আমাদের প্রাথমিক বাছাই পর্ব। তো প্রাথমিক বাছাই পর্ব বলতে কি, যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রত্যেক শিক্ষার্থী এবং বিশেষ করে যারা জ্যোতিষ শাস্ত্রবিদ যারা আছেন আমাদের সম্মেলনে যারা যোগদান করেছেন বা ভবিষ্যতে করবেন, তাদের জন্য একটি আইডেন্টিটি দেওয়া হবে। তো সেই আইডেন্টিটি দিতে গেলে আমরা চাইবো যে একেবারে নিখুঁত বা যেটি আমাদের একটি সংকল্প ছিল, সুবেনিরে আপনারা দেখেছেন যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয়। তো বিশেষ করে যারা অভিজ্ঞ জ্যোতিষ জ্যোতিষ পেশার সঙ্গে নিয়োজিত আছেন, জ্যোতিষকে ভালোবাসেন, এমনকি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উন্নয়ন চান বা এটার শিক্ষার আরো ক্রমোন্নতি চান, শিক্ষার মান মর্যাদা বাড়াতে চান, এই ধরনের পরামর্শ দিতে চান, এই ধরনের যারা আছেন তাদেরকে এই আইডেন্টিটিটা প্রদান করা হবে, সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করব। সেই সঙ্গে বিশেষ করে আমাদের কিছু বিষয়ে আরো সিদ্ধান্ত নিতে হবে যে আগামী বছর আমরা এই সম্মেলন আবার আমরা করব কিনা। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আগামী বছরে আবার এই 12 এবং 13 2 দিন ব্যাপী আমরা এই সম্মেলনের দিকে যাব। তো সেই দিকে আমরা কি ধরনের উম প্রত্যাশা করি বা আমরা কিভাবে সেটিকে সাফল্যমণ্ডিত করতে পারি, সে ধরনের বিষয় থাকবে। তাছাড়া শিক্ষালোচনা আমি যেটি বলেছি আজকে, শিক্ষালোচনা এবং শিক্ষা সেমিনার, কোন ধরনের শিক্ষা দিয়ে বা কিভাবে আমরা যাচাই করতে পারি যে তিনি হচ্ছে প্রকৃত জ্যোতিষ বা আমরা জ্যোতিষ গড়ার যে দৃঢ় প্রত্যয় নিয়েছি। তো এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষা ব্যবস্থা কি, আর কি ধরনের শিক্ষা চাই, আমরা কি ধরনের হলে বুঝবো যে আহ ইনি আসলে আমাদের এখানে নেওয়া উচিত। তো আমি মনে করি যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধু আমার মধ্যে এখন আর সীমাবদ্ধ আমি রাখতে চাই না, আপনাদের সকলের উপর এটি অর্পণ করতে চাই। তো অর্পণ করার পর, দাদা এখানে একটা যেহেতু আমাদের অর্পণ প্রশ্ন করতে চাই আছে। সেহেতু দাদি এখানে একটা একটু প্রশ্ন বলে আছে নিলে ভালো আমার। হতো। ব্যাপার হলো কি যে সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং এ আমরা অংশগ্রহণ করেছিলাম। আবার আগামীতেও একটা ভালো হোক, আগামী বছর যেটা হবে, কিন্তু তার এখন ঘটনা হলো বাংলাদেশে তো অনেকগুলো জ্যোতিষের অনেক সংগঠন আছে। হুম। আর তারপরে হ্যাঁ। অনেক অনেক জ্যোতিষীরা, অনেক জ্ঞানী গুণী জ্যোতিষীরাও হুম জ্যোতিষশাস্ত্র হুম। শেখান। তাহলে অন্যদের শেখার
শেখা আর সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষশাস্ত্র শেখার মধ্যে পার্থক্য কোথায়? আর আমরা যে মনে হয় যে অন্যরা কেমন ভাবে শেখায়, আমরা কোন পদ্ধতিতে শেখাই, এই দুটো যদি আনুমানিক তুলনা করা যায়, আমার মনে হয় এই যে প্রাথমিক যারা আসবে বা নতুন যারা আসবে তারা বুঝবে যে আমাদের কেন, যদি আমরা তাদেরকে বোঝাতে পারি যে এইটা আমাদের অন্যদের থেকে আলাদা, তাহলে অবশ্যই উদ্বুদ্ধ হবে। এবং যারা একটু দ্বিধাগ্রস্ত আছে তারাও এগিয়ে আসবে। আমাদের কোচিং মনে আগামী বছর যে অনুষ্ঠানটা হবে আরো সুন্দর করা যাবে যদি আমরা বোঝাতে পারি যে তাদের অন্যদের থেকে আমাদের স্বতন্ত্র এবং আমরা আলাদা, এবং আমাদের শেখানোর মান আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে শেখাই। এইটা যদি বোঝা যেত আমার মনে হয় আলোচনা আরো সুন্দর হয়। হ্যাঁ, এটাই আমি আসতেছিলাম। অসংখ্য ধন্যবাদ বিপ্লব বাবুকে। তো এই যে আমাদের শিক্ষার ধরনটা কি আসলে, গতানুগতিক ধারা নাকি আমাদের ধারার মধ্যে কোনো পার্থক্য রয়েছে? যেহেতু আমি বলছি যে অভিজ্ঞ জ্যোতিষ গড়ার দৃঢ় প্রত্যয় আমাদের রয়েছে, তো সেই জ্যোতিষের মধ্যে সেই জ্যোতি বা সেই যে ঈশ্বরেরই জ্যোতি, সেটি থাকবে কিনা, সেটি থাকতে গেলে কোন কোন জায়গায়, বিশেষ করে আমাদের আমাদের এই যে প্রাথমিক ব্যাচ এটি জুন মাসে শেষ হবে, জুলাই থেকে আবার নতুন ব্যাচের শিক্ষা চালু হবে, এ সংকল্প আমরা নিয়েছি। যদিও আমি নিয়েছি, আপনাদের মতামত আছে কিনা সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী কিভাবে পাবো, বা কখন থেকে আমরা ভর্তির এই চালু করব। কারণ অনেকেই আমার কাছে ফোন করছেন, মেসেজ দিচ্ছেন যে আমরা কি আগামী ব্যাচে ভর্তি হতে পারবো কিনা। এই ব্যাচে হতে পারবো কিনা, এই ব্যাচে তো আর নেওয়ার প্রশ্নই আসে না, কারণ হচ্ছে ক্লাস নাম্বার 16 হয়ে গেছে। তো এটি আর সুযোগ নেই। তো আগামী ব্যাচে ভর্তি হতে পারবো কিনা। তো সেই যে এমনকি বিদেশের যে শিক্ষার্থীরা আছেন, ইন্ডিয়া থেকে এখানে যোগদান করেছেন মনে হয় 3 জন 4 জনই মনে হয় যোগদান করেছেন। তো এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে আমরা থেকে মাদার স্থান হচ্ছে সেই ইন্ডিয়া। তো সেখান থেকে আমরা পাবো কিনা, কোন প্রক্রিয়া আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার কি পরিবর্তন সাধিত হলে, বিশেষ করে আমরা শুধু যে ডাক দিব আর আসবে তাহলে তো হবে না। আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ বা বিশেষ করে সজ্জিতকরণ, এটির তো দরকার আছে। তো এটি একা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তার জন্য হচ্ছে আপনাদের নিয়ে এই শিক্ষা আলোচনার আয়োজন করা। তো এখানে ধাপে ধাপে আলোচনার ভিতর দিয়ে আমরা হয়তো আহ, সেই সুযোগটা পাবো। তো সর্বপ্রথম আমি এখানে শুনতে চাইবো যে আমার সর্বদা যিনি আমাকে উৎসাহ জুগিয়েছেন, প্রথম একেবারে জীবনের প্রথম উৎসাহ দিয়ে যিনি আমাকে সর্বদা সঙ্গে রয়েছেন, এবং আপনারা জানেন যে সেই প্রথম থেকে থাকার কারণেই এবং এখনো পর্যন্ত থাকার কারণেই তানাকে আমরা কিন্তু এই যে সদ্য সমাপ্ত সম্মেলনে আমরা সভাপতির দায়িত্ব দিয়েছিলাম। তো এই যে সভাপতিত্ব করেছিলেন, এমনকি আমাদের বিশেষ পরিকল্পনা যেটি, সেই পরিকল্পনায়ও কিন্তু উনি আমাদের সেই সভাপতির আসন অলংকৃত করবেন আমাদের কেন্দ্রীয় কমিটির। তো সেটি আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদিও আপনারা অনেকে জানেন না। তো তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী। আমাদের যে অলরেডি হয়েছে, তো আমরা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন পাইনি। তো সে ব্যাপারে আহ, এই স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, ইনি হচ্ছে সভাপতির দায়িত্ব বা পদ অলংকৃত করেছেন। এবং আমি যে অতীতেও যে মরা সচিব ছিলাম, এখনো তাই আছি। অর্থাৎ আমার কোনো পরিবর্তন নেই। আমি অতীতে যা ছিলাম, বর্তমানে যা আছি, ভবিষ্যতেও একই রূপে হয়তো আপনারা দেখবেন। তো এটা আমার কথা আর বলে লাভ নেই। তাছাড়া আপনারা অনেকে আছেন, কিছু পরিবর্তন করা যাবে। এটি শিক্ষার জন্য, শিক্ষার্থীদের নিয়েই কিন্তু এটি গঠিত হয়েছে। তো সর্বপ্রথম আমরা স্বপন কুমার চক্রবর্তী মহোদয়, যিনি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোসাইটির যিনি সভাপতির পদ এতদিন অলংকৃত করে আসছেন, ভবিষ্যতেও করবেন, তো সে প্রত্যাশা তো আমাদের রয়েছে। তো ওনার পরিকল্পনা কি আগে একটু শুনবো, যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আধুনিকরণ করতে চায়, আগামী বছর আমরা আসলে সম্মেলন করব কিনা, বা এইটি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন, কোন কোন দিকে আমাদের এরকম একটি গঠনমূলক, বিশেষ করে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। তো আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, যেহেতু এটা শিক্ষা কোচিং সেন্টার নিয়ে শুরু, তাহলে আমরা কি সংগঠন নিয়ে মেতে থাকবো, নাকি আমরা এই শিক্ষার দিকে
বেশি গুরুত্ব দেব, কোনটায় গুরুত্ব দেব? আমি বলবো যে শিক্ষায় গুরুত্ব দেব। যে শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, সেহেতু আমরা আগে হতে শিক্ষায় দৃঢ় যে প্রত্যয় আমাদের তো দিয়ে আমরা এমন ভাবে সজ্জিত করব তাদেরকে, যাদেরকে আমরা সংগঠনে অন্তর্ভুক্ত করব, বা ধরেন এই আমাদের আহ এমনকি আপনারা ইতিপূর্বে জানেন যে আমাদের একজন শিক্ষার্থীকে বাদ দিতে হয়েছে। তো আমরা শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে কি ধরনের বাছাই করতে পারি, এমনকি এই সম্মেলনে উপস্থিতির ব্যাপারে জ্যোতিষদের আমি কিভাবে যাচাই করে নিতে পারি, তারাই হবে আমাদের এই ভবিষ্যৎ কাণ্ডারি, বা বিশেষ করে আমাদের সহযোদ্ধা। সেই সহযোদ্ধা বাছাই করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ধরনের গঠনমূলক, বিশেষ করে আমাদের মাননীয় সভাপতির বক্তব্য সর্বপ্রথম শুনতে চাচ্ছি। স্বপন কুমার চক্রবর্তী বাবু। স্যার, প্রণাম। শুরুতেই আপনাকে প্রণাম জানিয়ে শুরু করছি। তো আমি যাদেরকে আপনার শুরুর প্রথমে আপনার স্মরণ করতে চাই, ডক্টর মনীষ রেশমি, নেপাল থেকে, যিনি এসে আমাদের দেখবেন। সম্মেলনকে সম্মানিত করেছেন, এবং জনাব মাহাদি হাজিদা দেহ, ইরান থেকে যিনি এসেছেন, হাজিরা। ডক্টর অমিত মঙ্গলম, অধ্যাপক বিপ্লব কুমার ধর, মেধস ব্যানার্জি, ডক্টর শাহাবুদ্দিন, আপনার দুজন শিক্ষক টিটু স্যার ত্রিপুরা থেকে জয়েন করেছেন, নীরজ স্যার এবং জয়ন্ত স্যার, এবং আজকের উপস্থিতি সবাইকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে, আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন, আমি সকালবেলা ক্লাস করতে পারি নাই। আমি সংক্ষেপে আমার কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি, যে স্বপ্নটা স্বপ্ন না। কারণটা হচ্ছে যে স্বপ্ন হচ্ছে যে সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য ডক্টর কেসিপাল স্যার স্বপ্ন স্যারকে স্বপ্ন ঘুমাতে দেয় না। কিভাবে আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় পারদর্শী করে তুলবে, এই কথাটা আমি আবার রিপিট করছি, যে স্বপ্ন হচ্ছে আমাদের সেটাই, যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য ডক্টর কেসিপাল স্যারকে স্বপ্ন ঘুমাতে দেয় না। তো সেই স্যারের জন্য আমরা সবাই একটু হাততালি দিতে পারি। আপনার দিতে পারি আমরা? অবশ্যই। আচ্ছা, যাই হোক, এখন সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে বর্তমানে ধরেন আহ, এই স্বপ্নটা উনাকে ঘুমাতে দেয় নাই, যার প্রেক্ষাপটে উনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদেরকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করার জন্য। বর্তমানে আমি যেটা দেখেছি, যে ধরেন অনেক জাতক জাতিকা আছেন যারা 5-7 বছর আপনার প্রেমের সম্পর্ক করে কন্টিনিউ করে সম্পর্ক যাদের ঠিকছে না, তাদের এই কারণটা কি? কারণটা হচ্ছে যে আমি যেটা রিসার্চ করছি সেটা হচ্ছে যে মঙ্গল এবং আপনার কেতু যদি এক ঘরে থাকে, বা লগ্নভাবে দৃষ্টি দেয়, বা সপ্তম ভাবকে দেখে, তাহলে বহুদিনের সম্পর্ক আপনার ভেঙে যাবে। কারণ মঙ্গল এখানে চতুর্থ, সপ্তম এবং অষ্টমে দৃষ্টি দেয়। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আমাদের মান সম্মান হানি হয়, মঙ্গলের সপ্তম দৃষ্টি মামলা মোকদ্দমা ইত্যাদি সৃষ্টি করে, অষ্টম দৃষ্টি মৃত্যু ভয় দুর্ঘটনা ইত্যাদি আপনার মানে সৃষ্টি করে। কাজেই এই ব্যাপারে মঙ্গলের অষ্টম দৃষ্টি কিন্তু খুবই ভয়ঙ্কর। অনেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকা সত্ত্বেও মঙ্গলের প্রতিকার করে থাকেন। অষ্টমস্ত মঙ্গলের প্রতিকার কিন্তু এত সহজ নয়। তো যেহেতু নিউমারোলজির দিক থেকে আজকে যেহেতু শুক্রবার, শুক্র হচ্ছে যে আমাদের বেশিরভাগ অঘটন এর কারণ। কারণ শুক্র যদি অশুভ থাকে তাহলে আমাদের জীবনে অনেক রকম অশান্তি নেমে আসে। কারণ শুক্র দেয় সুখ, শান্তি, প্রেম, প্রীতি, ভালোবাসা, বিলাসিতা। কাজেই শুক্রকে আমাদের ভালো করতে হবে। তো আমরা নিউমারোলজিতে যদি দেখি, তাহলে শুক্রের সংখ্যা হচ্ছে যে 6,
এবং 6ও শুক্রের সংখ্যা, 15 শুক্রের সংখ্যা, 24ও শুক্রের সংখ্যা, সবাই কিন্তু 6 সংখ্যা, শুক্রের জাতক। এখানে অনেক লম্বা ব্যাখ্যা আছে, তবুও 6 সংখ্যা হচ্ছে যে একক সংখ্যা, 15 সংখ্যা হচ্ছে যে রবি এবং বুধের মিলনের সংখ্যা, এবং হ্যাঁ 6 সংখ্যা, আবার 24 হচ্ছে যে চন্দ্র এবং রাহুর মিলনের সংখ্যা। শুক্রের সংখ্যার ব্যাখ্যা আছে, তবে রবি এবং চন্দ্র, শুক্র, শনি আমাদের বুধাদিত্য যোগকে কিন্তু ধ্বংস করে দেয়, এবং বুধ শুক্র কখনো এক ঘরে শুভ ফল গঠনমূলক দেয় না, বিশেষ স্বপন করে। বাবু, হ্যাঁ স্যার। একটু গঠনমূলক এইগুলো হ্যাঁ আসছি শিক্ষা স্যার, আসছি, বিষয়ক আমি আসছি, এক লাইনে শেষ করে দিচ্ছি হয়ে স্যার। যাই আমরা। হ্যাঁ এক লাইনে শেষ করে দিচ্ছি। আপনি তো আগে আপনার স্বপ্ন কি, সামনের কি আপনি কি চাচ্ছেন, এই ধরনের। হ্যাঁ ঠিক আছে স্যার। তো কাজে এইগুলো আমাদের আপনার মানে দৃষ্টি রাখতে হবে। আর আমরা যেটা গঠনমূলক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমরা যে সমস্ত শিক্ষা আপনি এখন দিচ্ছেন, সেই শিক্ষাগুলো যদি আমরা সঠিকভাবে আয়ত্তে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের আর কোনো আপনার মানে নতুন করে পরিকল্পনার প্রয়োজন বলে মনে করি না। কারণ এখানে যারা পুরানো রয়েছে, আমি নাম বলতে চাই না, তারা জানে যে মঙ্গলের জন্য রক্তপ্রবাল, রাহুর জন্য গোমেদ, ব্যবসার জন্য বুধের পান্না, বৃহস্পতির জন্য পোকরাস, এগুলো দিয়ে থাকে। কিন্তু এগুলো দিলে তো আপনার হবে না, এগুলোর আপনার অনেক চিন্তা ভাবনা করে আপনার দিতে হবে। মানে তো সমন বাবু, যেটা, এটা না, এটা না, আপনি বক্তব্য ঘুরান। আপনাকে বলেছি আগে শুনতে হবে, না হলে হ্যাঁ স্টপ হয়ে বলেন। যায়। আমি বলেছি যে আপনি সভাপতির পদ অলংকৃত করেছেন, আপনি কিভাবে এই আহ, আপনার সকল শিক্ষার্থীদের সজ্জিত করতে চান, সেই প্ল্যান গুলো বলতে হবে, এটা হ্যাঁ না। ঠিক আছে স্যার, আমি বলছি স্যার, যখন আমি শিক্ষার টপিকস বলবো তখন শিক্ষার টপিকস, ঠিক না আছে স্যার, তাহলে আমি এগুলো কেন। ঠিক আছে স্যার, আমি সেদিকে যাচ্ছি। তো এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যে আমরা যদি আপনার প্রতিটি, আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আসছে, আমাদের যে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, ওই সুন্দর অনুষ্ঠানের মধ্যে যে ভিডিওগুলো আপনার দেওয়া গেছে, ওখানে দেখতেছি আমি আপনার 2 জন 3 জন 4 জন আপনার লাইক করেছে। আমরা তো 100 জন শিক্ষার্থী আছি, 100 জন শিক্ষার্থী আপনার প্রতিটি আপনার যদি ভিডিওতে যদি আমরা যাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যে এখানে যে আপনার ভিডিওগুলো আপনার মানে প্রচার হয়েছে, ওই ভিডিওগুলো আপনার সবাই যদি দেখে, যার ভিডিও হবে হোক, তাহলে সেখানে একটা লাইক দিতে তো তেমন কোনো অসুবিধা নাই। এটা গেল আপনার এক ধরনের আপনার কথা। আর শিক্ষা আলোচনার মধ্যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যে আপনি যেভাবে শিক্ষা দিচ্ছেন, আমি সকালবেলা একটু করে আপনার মানে দেখেছি যে ছাত্রদের মধ্যে আপনি যখন 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তখন আপনি বলছেন যে যে আপনারা বলেন, কিছু বলেন, প্রশ্ন করেন, তখন তো আপনার মানে কোনো প্রশ্নটা যেভাবে দিচ্ছেন ওইভাবে অনুধাবন করতে হবে। যে আমি যে শিক্ষাগুলো দিচ্ছেন আপনি তোতা পাখির মতন বলে যাচ্ছেন, সেটা যদি অনুধাবন করা না যায়, সেটা যদি বলা না যায়, সেটা যদি শিখা না যায়, তাহলে তো মানে এখানে তো মানে প্রকৃত শিক্ষা অর্জন করা যাবে না। আপনি তো আপনার প্রাণপণ চেষ্টা করে আপনার মানে যাচ্ছেন, সেখানে নীরজ স্যারও যাচ্ছে, জয়ন্ত স্যারও যাচ্ছে। তো সেটার ব্যাপারে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে আমরা পরবর্তী পর্যায়ে একটা আপনার মানে কারিকুলাম তৈরি করব, যেটা দিয়ে কিভাবে আপনার মানে আরো নতুন যারা এই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, এবং অসংখ্য ধন্যবাদ আমরা স্বপন প্রচার কুমার চক্রবর্তী প্রসারণা মহোদয়। আপনি অসুস্থ আছেন, আপনি এখনো বুঝতে পারেননি আমরা কি জন্য অনুষ্ঠান ডেকেছি। আপনি আগে বোঝার চেষ্টা করুন, আপনার বক্তব্য আমি পরে নিব।
তো আমাদের অনুষ্ঠানটি লাইভ ফোরকাস্ট হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি যে আমরা একটি কোচিং সেন্টার থেকে আমরা একটি সম্মেলনের দিকে গেছি, সম্মেলন থেকে সেখান থেকে আমরা পরবর্তীতে একটি সংগঠনের দিকে গেছি। সংগঠনে আপনি সভাপতির পদ অলংকৃত করেছেন, পরে অলংকৃত করে আপনার পরিকল্পনাটা কি, আপনি শিক্ষার্থীদের কি শিক্ষা দিতে চান? শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষার গঠন আপনি আপনার সংগঠনকে কিভাবে গঠন করতে চান, এমনকি ভবিষ্যতে আপনারা কিভাবে দেখতে চান, এই ধরনের চেয়েছি। কিন্তু আমি তার উল্টাটা পেয়েছি। যাই হোক, এটা এই ব্যাপারে আমাদের যিনি উম প্রথম দ্বিতীয় যিনি বক্তব্য দেবেন তিনি হচ্ছেন আমাদের সেই সর্বশাস্ত্র পারঙ্গম আমি বলে থাকি, এবং আমাকে সর্বদা সহযোগিতা করে থাকেন, যিনি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় শিক্ষক, সিনিয়র শিক্ষক। তিনি হচ্ছেন জয়ন্ত কুমার দেব। জয়ন্ত কুমার দেব, আপনি আছেন? আছেন? দেখা তো যাচ্ছে স্যার। জয়ন্ত দা আছেন? এবার বক্তব্য নিয়ে আসবেন যে কিভাবে এটি গঠন করতে চাচ্ছেন। সেটি হচ্ছে আহ, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আরেকজন শিক্ষক, এবং তিনি কোঅর্ডিনেটরও বটে। তিনি হচ্ছেন নীরজ কান্তি রায় মহোদয়। স্যার, আপনার প্ল্যান, যে ভবিষ্যৎ পরিকল্পনা কি, শিক্ষার্থীদের আপনি কিভাবে সজ্জিত করতে চান, আমি এই ধরনের শুনতে চাই। গুরুজিকে প্রণাম। আজকের এই শিক্ষা সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন দূর থেকে, বিশেষ করে আমাদের শিক্ষার্থীর বাইরে শ্রদ্ধেয় জ্যোতিষীগণ, সবাইকে প্রণাম জানাচ্ছি, এবং আমাদের প্রান্তের শিক্ষার্থী যারা আছেন সবার প্রতি আমার তৃতীয় শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে একটা বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কর্ণধার গুরুজি ডক্টর কেসিপাল মহোদয় আহ একটি ধারাবাহিক রক্ষার্থে আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন। তার বিষয়বস্তু ছিল জ্যোতিষ শিক্ষা আলোচনা। আমরা সম্মেলন পরবর্তীতে কি আলোচনা পদক্ষেপ নিতে পারি, এবং আমাদের আগামী যে ব্যাচটা আসবে তাদেরকে আমরা কিভাবে শিক্ষিত করতে পারি, এবং কি কি টপিক যুক্ত করতে পারি, এবং আমাদের কিছু সাংগঠনিক বিষয়াদি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের প্রত্যাশা যেটুকু ছিল, কিন্তু আমরা অনেকবার বলার পর অনেকেই ভিডিও অন করেন নাই। কেন করেন নাই সেটা ওনাদের পার্সোনাল বিষয়, কিন্তু আমি বলবো যেহেতু আপনি একটা মিটিং এ জয়েন করেছেন, আপনাকে তো আমাদের সবার চেনা উচিত, আমাদেরকেও আপনাদের চেনা উচিত। না হলে একটা সাংগঠনিক বেস তৈরি হয় না। এই বেসটা যদি তৈরি না হয়, একটা সংগঠন বলেন, একটা পরিবার বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, কোনো কিছু সামনে আগায় না। তো আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন, যে অনেকে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, এটা দৃষ্টিকটু, এটা বিশ্রী লাগে। যেহেতু আপনি একটা মিটিং অ্যাটেন্ড করছেন, ইটস ইউর অ্যাটিটিউড, আপনার অভিব্যক্তি বলে দিচ্ছে হু আর ইউ, আপনি কে, আপনার পার্সোনালিটি এখানেই বিলং করে। ধন্যবাদ। আমি যে বিষয়টা আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা ডক্টর কেসি পাল মহোদয় একটা স্বপ্ন নিয়ে আগাচ্ছেন। স্বপ্নটা শুধু উনার না, আমাদের শ্রদ্ধেয় সভাপতি আহ স্বপন কুমার চক্রবর্তী মহোদয় বলেছেন যে উনি স্বপ্ন দেখেছেন। আসলে স্বপ্নটা উনি দেখছেন, কিন্তু উনার স্বপ্নের বিকিরণটা উনার চোখে আর নাই। সেই স্বপ্নটা এখন সনাতন অ্যাস্ট্রো পরিবারে চলে আসছে, সবাই চোখে 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 দেখে। তো আমাদের দায়িত্ব হচ্ছে এখন সেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা জানেন বীজ একজন রোপণ করেন, কিন্তু সেই বৃক্ষ থেকে ফল গ্রহণ করেন সবাই। আপনি বাড়ির পাশে একটি যে কোনো ফল বৃক্ষ রোপণ করেন, আপনি বাড়ির মালিক নন, একটা সময় গাছের মালিক, ফলের মালিক অন্যজন, গাছের মালিক হয়তো আপনি, কিন্তু ফলের মালিক অন্যজন। তো আমাদের যে পরিকল্পনা, আমরা কিভাবে এগোতে চাচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান বেচে 60+ শিক্ষার্থী আছেন। আমাদের প্রাইমারি বেচে, উচ্চতর বেচে আরো প্রায় 30 জন, প্রায় 90 জন শিক্ষার্থী নিয়ে সনাতন এস্টো চলতেছে। আমরা বারবার সনাতন এস্টো কোচিং কোচিং বলতেছি, কিন্তু একটা জিনিস এইখানে আপনারা নিশ্চয়ই 12 নভেম্বর সেই অভিজ্ঞতাটা অর্জন করতে পারছেন, যে কোচিং শব্দটা উপরের মোড়ক মাত্র, তার ভেতরে যে কি বৃহৎ জিনিস রয়ে গেছে, ওইটা একটা কলসির মুখ, কিংবা একটা উম, আহ, একটা পাত্রের মুখ বলতে পারেন। কিন্তু তার ভিতরে অসংখ্য জায়গা রয়ে গেছে, তার ভিতরটা বৃহৎ। তো আমরা সেই কলসির মুখ থেকে আর সেই মুখটা রাখতে চাই না। আমরা এখান থেকে এই ব্যাপারটাকে, এই কোচিং শব্দটাকে আমরা ময়ূরে পরিণত করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রাইমারি পরিকল্পনা। কিন্তু পরিকল্পনা একা কখনো বাস্তবায়ন করা যায় না।
পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কিছু নিবেদিত প্রাণ মানুষের প্রয়োজন হয়। আমরা সেই নিবেদিত প্রাণ মানুষের খোঁজে আছি। আমাদের সনাতন পরিবারের, আমার বিশ্বাস যে 12ই নভেম্বর সম্মেলনের পরে কেউ বলতে পারবেন না যে আমি সনাতন পরিবারের সদস্য নই, অন্তত শিক্ষার্থী যারা আছেন, যে আমি সনাতন পরিবারের সদস্য নই। যারা একটা পরিবারে থাকতে পারবে না তারা কিন্তু অর্থ ছিটকে পড়বে, এটাই স্বাভাবিক, এখানেই অ্যাস্ট্রোলজির খেলা আছে। যারা আপনার ঊর্জা নিতে পারবে না, আমরা সব সময় অ্যাস্ট্রোলজিতে ঊর্জা কথাটা ব্যবহার করি, এই ঊর্জাটা যে নিতে পারবেন না তিনি এমনিতেই ছিটকে পড়বেন। কারণ সতের সঙ্গে থাকা খুবই কঠিন, অসতের সঙ্গে খুবই সহজে থাকা যায়, কিন্তু সতের সঙ্গে যারা থাকতে পারে তারাই পরবর্তীতে দেশ, জাতি এবং সমাজকে একটা বিশেষ কিছু দিতে পারে। আমরা সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আমাদের সাথে আমাদের শিক্ষার্থীরা আছেন, বাইরের যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন কিনা, থাকলে আমাদের সাথে কিভাবে থাকবেন, শিক্ষার্থী হিসেবে থাকবেন নাকি সহযোগী হিসেবে থাকবেন, এটি আমাদের কর্মকাণ্ড একটা রূপরেখা এখানে তৈরি করা। আমাদের এই প্রতিষ্ঠান আপনাকে কি শিক্ষা দিবে, আমরা যে আগামীতে শিক্ষার্থী নেব, শিক্ষা কি দিবে? গতানুগতিক শিক্ষা নাকি এর বাইরে কোনো শিক্ষা আছে যে শিক্ষাটা অন্যদের চেয়ে ব্যতিক্রম? আপনারা জানেন যে আমাদের এখানে ইন্ডিয়ান অনেকজন শিক্ষার্থী আছেন, আমাদের প্রদীপ মন্ডল বাবু আছেন, আমাদের প্রাইমারি বেচের দুর্বা চক্রবর্তী আছেন, আমাদের এর আগের বেচের আহ টিটু দাস আছেন, সুবীর মহন্ত দাদা আছেন, টিটু দাস দাদা আছেন, এরা আছেন। এরা কেন ছিলেন? নিশ্চয়ই তাদের কোনো কারণ ছিল। ইন্ডিয়াতে তো বড়ি বড়ি প্রতিষ্ঠান আছে, তাহলে এখানে থাকবেন কেন? এর ব্যতিক্রম বিষয়টা কি, এইটা প্রমাণ করার জন্য আমাদের আজকের এই আয়োজন। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেইভাবে পাই নাই, এটা একটা মনোবেদনার কারণ। আমাদের শিক্ষার্থীরা শুধু আছেন, বাইরের সদস্যরা অংশগ্রহণ করেন নাই। আগামী বছর সম্মেলন হবে, কিভাবে হবে? আমরা যেভাবে পরিকল্পনা করে রেখেছি, এখান থেকে এমনও পরিকল্পনা হচ্ছে আপনারা চিন্তা করতে পারবেন না যে গুরুজি ডক্টর কেসি পাল কি নিয়ে মাথায় নিয়ে উনি যে রাতে কিভাবে ঘুমান উনি জানেন। যে এখান থেকে আজকে পরিকল্পনা হবে কারা কারা সনাতন অ্যাস্ট্রো আইডি কার্ড পাবেন, এখন পার্মানেন্ট আইডি কার্ড, সেটা যে ব্যানারই হোক, সনাতন অ্যাস্ট্রো ব্যানার হইতে পারে, অন্য ব্যানারও হইতে পারে, আমরা ক্রমে ক্রমে সেটা আপনাদের সামনে প্রচার করব। তো পার্মানেন্ট আইডি কার্ড হবে। তাহলে এটা লাভ কি ভাই? সারা বাংলাদেশে জ্যোতিষী আছেন, আপনি সনাতন অ্যাস্ট্রো আইডি কার্ড কেন নিবেন? সনাতন অ্যাস্ট্রো আইডি কার্ড আপনি এই কারণেই নিবেন, সনাতনকে একটি বহুমুখী বিদ্যার প্রতিষ্ঠান তৈরি করা হবে। আপনি এখানে যা শিক্ষা পাবেন এই শিক্ষাটা অন্য কোথাও দেওয়া হবে না। আপনি অন্য জায়গায় মাথা খুঁটলেও পাবেন না। আমি তো ওনার সাথে পার্সোনাল লাভ করি, আপনি সব ঢেলে দিচ্ছেন স্যার, আপনি কেন ঢেলে দিচ্ছেন? এইভাবে তো কেউ দেয় না। উনি বলতেছে আমি যতদিন থাকি আমার এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমার মানুষ তৈরি করা প্রয়োজন, আমার জ্যোতিষী তৈরি করা প্রয়োজন। তো অবশ্যই তাকে সৎ হইতে হবে, অবশ্যই তাকে এই দক্ষ হইতে হবে। তাকে দক্ষ করতে গেলে আমার দিতে হবে, কিন্তু সেই দক্ষতা এবং সততা নেওয়ার জন্য আমার তো পাত্রটা বড় হওয়া চাই। সেই পাত্র তৈরির কারখানা হচ্ছে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেটা বুঝি না। আমাদের পরবর্তী যে ধামাকা আসতেছে, এই ধামাকাতে আমরা আগে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমরা বলি নাই। আমরা স্টেপ টু স্টেপ, স্টেপ টু স্টেপ, স্টেপ টু স্টেপ আগাচ্ছি, কিন্তু আমরা পারতেছি না। আমরা আমাদের এই সনাতন একটা পার্মানেন্ট কার্ড দিবে, যারাই এইখানে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবেন তারাই পার্মানেন্ট কার্ড পাবেন। তারা এখান থেকে ব্যতিক্রমী শিক্ষা গ্রহণ করবেন এবং বিশ্বের যে কোনো জায়গায় তারা সমাদৃত হতে বাধ্য যে তারা জ্যোতিষী জ্যোতিষী জ্যোতিষী। তাদের বেসকে ডক্টর কেসি পাল, তাদের বেসকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, তাদের বেসকে এক্সেট্রা এক্সেট্রা। যদি এখানে যদি আর কোনো ব্যানার তৈরি হয়, তো আমার পুরো মূল আশা করে বিষয়। দিন। কারণ হ্যাঁ হচ্ছে স্যার। আপনারা জানেন যে সম্মেলনে আপনারা দেখেছিলেন যে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট অ্যাস্ট্রোলজার সোসাইটি, হ্যাঁ বাংলাদেশ ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি নামে আমরা একটি ব্যানার উপস্থাপন করেছিলাম। তো সেটি এখন স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা সেটি নিয়ে কথা বলার জন্যই আসছি। সেখানে মাননীয় সভাপতি মহোদয় যে কথা বলেছেন ওনার গঠনমূলক, সেটি আমাকে সত্যিকার অর্থে খুবই ব্যথিত করেছে।
তো এই ব্যতীত যে আমরা সেই আইডেন্টিটিতে যেতে চাচ্ছি, আমাদের এই শিক্ষা ব্যবস্থা কি, এটি আমি আলোচনা করব যে আমরা কি শিক্ষা ব্যবস্থা দিতে চাচ্ছি। সেটি সেটি কেন আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে সেটি কেন পেলাম না? সেটির জন্য আমার আপনার যে যারা আপনার জন্য এই অধীর আগ্রহে বসে আছে, আপনি কি প্ল্যান করে রেখেছেন, সেই প্ল্যান কি বাস্তবায়ন করার জন্য আপনি কি বলেছেন? আপনি কেন এটি বলতে পারলেন না? এটি আমাকে খুবই ব্যথিত করেছে। যাই হোক, আমি একটু শেষের তো দিকে সেটা আমাদের বলতে বিরোধ চাইছিলাম। স্যার ভালোই বলছেন, তো বলেন স্যার, আর একটু বলেন। না, আর বলতে হবে না, আর বলতে হবে না, না না বলতে হবে না, পরে। হ্যাঁ, তাইলে যেহেতু মাইনুল স্যার, আপনারা আপনার টুকু জেনেই শেষ করেন। আপনি আপনারা যেহেতু জেনেই গেছেন, স্যার বলে দিয়েছেন, আসলে এই ব্যাপারটা আমরা আরেকটু পরে আনতে চাইছিলাম। গুরুজি বলে দিয়েছেন, আমরা এইভাবে একটা ব্যানারে চলে আসতে চাচ্ছি। আমাদের কাজ প্রায় সম্পন্ন। এই আমাদের আমাদের দেশটা হবে শিক্ষা প্রধান, আমাদের দেশটা হবে শিক্ষা প্রধান। এখানে একটা সদস্য হবে, কিন্তু জ্যোতিষ সম্পর্কে দুই চারটা কথা বলতে পারবে না, আর তার একটা এক্সট্রা অর্ডিনারি গুণ থাকবে না, সেটা হতেই পারে না, সেটা হতেই হবে। এর জন্য আমরা থেকে 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 আমরা ফিল্টার করে এখানে অ্যাস্ট্রোলজার নেব, এখানে শিক্ষার্থী নেব। যারা শিখতে চান, তারা যদি এই বেসটাকে গ্রহণ করতে না পারেন, আমি বলবো যে জ্যোতিষী হিসাবে আপনার এটা ব্যর্থতা। আপনি যদি মনে করেন যে না, আমি দুই চারটা বই পড়ে অ্যাস্ট্রোলজার হয়ে যাব, হতে পারেন ভাই। কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের একজন বক্তা বা একজন জ্যোতিষী যখন কোনো জায়গায় সেমিনারে কথা বলবে, আপনিও যখন কথা বলবেন, তখন ওইখানে পার্থক্য স্পষ্ট ধরা পড়বে। এই আমরা একটা ব্যানার তৈরি করতে চাই। সারা বাংলাদেশে আপনি যেখানে থাকবেন, এক ডাকে বলবে যে ওনারা তো অমুক জায়গার সদস্য, অমুক জায়গা থেকে যদি শিক্ষা নিচ্ছে, ওনাদের সাথে যাতে টক্কর দিতে ভয় পায়। সব জায়গায় লড়াই আছে, তো লড়াই আছে, জ্ঞানের লড়াই। এটা হবে জ্ঞানের লড়াই। এখান থেকে আমরা দক্ষ এবং সৎ জ্যোতিষী তৈরি করতে চাই। সেই ব্যানারটা এখান থেকে তৈরি হবে, এবং পার্মানেন্টলি আইডেন্টি কার্ড তৈরি হবে। যারা যেখানে যাবেন, একজন আমাদের রেফারেল অ্যাস্ট্রোলজি হবে, রেফারেল অ্যাস্ট্রোলজি। আমার কাছে একজন ক্লায়েন্ট আসলেন, আমি আমার রাশি লগ্ন দেখে বুঝলাম যে এই ক্লায়েন্টকে আমি সার্ভিস দিতে পারবো না, আমি সুব্রত মল্লিক কাছে রেফার করে দেব। আপনি সুব্রত মল্লিক বাবুর সাথে দেখা করেন, ওনার কাছে গেলে আপনি ওইখান থেকে ভালো পরামর্শ পাবেন। আমাদের এই যে পরিকল্পনাগুলো, আগামী বছর সম্মেলন, কেন সম্মেলন 2 দিনের হলো? আমাদের কাছে অনেকেই প্রশ্ন আসছে যে সম্মেলন 2 দিনে হলে তো খরচ বেশি। এইখানে যারা খরচ দিয়ে আসতে পারবেন, তারাই আসবেন। শুধু আপনি ক্রেস্টের জন্য আসবেন আর কিছু সার্টিফিকেট জন্য পাগল হয়ে যাবেন, আর অ্যাস্ট্রোলজি কিছুই জানবেন না, ওনাদের জায়গা তো এসে নতুন অ্যাস্ট্রোতে হবে না। আসবেন, বক্তৃতা দেবেন, 2টা ছবি তুলবেন, আমি এই পাইলাম না, ওই পাইলাম না, এটা হবে না। ওইখানে নিবেদিত অ্যাস্ট্রোলজার, নিবেদিত, ডেডিকেশন, যাদের ডেডিকেশন থাকবে, তাদেরকে এখানে সংযুক্ত করা হবে। আমরা সেই ডেডিকেটেড লোক খুঁজছি। কে সেই ডেডিকেটেড লোক? যারা আমাদের এই পরিবারের সাথে থাকতে চান, যারা আসতে চান, যারা ডক্টর কেসি পালের ছত্রছায়া জীবনযাপন মানে অ্যাস্ট্রোলজিটাকে প্র্যাকটিস করতে চান, আমরা তাদেরকে খুঁজতেছি। তারা যাতে আমাদের এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে পারে, তাদের জন্য ডক্টর কেসি পাল কি না করতে পারেন, সেটা ওনার সাথে না থাকলে আপনারা বুঝবেন না। ওনার সাথে ওনার সাথে পা মিলাইতে গেলে ওনার সাথে থাকতে হবে, ওনার স্বপ্নের সাথে থাকতে হবে, ওনার ইচ্ছার সাথে থাকতে হবে, ওনার প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এটা খুঁজে পেতে কি ধরনের উদ্যোগ আপনি নিতে পারবেন, বা এইটা কি খুঁজে পরামর্শ দিতে পারেন এটা খুঁজে আমি পেতে? পরামর্শ দিতে পারি স্যার, আমাদের আগামী যে ব্যাচটা হবে, আমাদের আগামী যে আমরা শিক্ষার্থী গ্রহণ করব, সেখানে আমাদের একটা আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকবে স্যার। সেই ক্রাইটেরিয়াতে উনি, আমাদের সনাতন রাষ্ট্রের কিছু শর্ত থাকবে, এই শর্ত যুক্ত হয়ে উনি এখানে শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক কিনা। আরেকটা বিষয়, সনাতন পরিবারের সাথে উনি নিবেদিত ভাবে থাকতে পারবেন কিনা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যাদেরকে নিব, এই, যারা আমাদের এই, সংগঠনের সদস্য হবেন, তারা আমরা বিভিন্ন টাইটেল যাদেরকে দিতে পারি না, হয়তো আগামীতে সেই সক্ষমতা আমাদের তৈরি হবে। যখন তৈরি হবে, তখন ন্যূনতম একটা পরীক্ষা দিয়ে এখানে টাইটেলের জন্য দাবি করতে হবে। ওইটার জন্য আলাদা যে পয়সা দিলে টাইটেল মিলে, পয়সা দিয়ে ডক্টরেট পাওয়া যায়, ওই জায়গাগুলো এখানে তৈরি হবে না। ওইখানে জ্যোতিষের নিজেকে যোগ্যতা প্রমাণ করে টাইটেলের জন্য দাবি করতে হবে। এটা হচ্ছে স্যার মোটামুটি একটা পরিকল্পনার ভিতরে আছে, এর ভিতরে আরো সংযুক্ত হতে পারে আর কি স্যার। তো ধন্যবাদ সবাইকে। আমি
অনেক কথা বললাম, গুরুজি বলবেন। আমাদের অনেক শিক্ষার্থীরা আছেন, তারা কেন এখানে শিক্ষা নিতে আসছেন, তাদেরও তো একটা ভাবনা আছে। যারা আছেন তাদেরও তো একটা ভাবনা আছে, কেন আসছেন তারা? তারা তো অন্য জায়গায় যেতে পারতেন, এখানে কেন আসলেন? এই অনুভূতিও তাদের ব্যক্ত করবেন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নীরজকান্তি রায় স্যারকে। তো আমি একটু জেকে দেব স্যারের পরিকল্পনাটা শুনিয়ে আসতে চাচ্ছিলাম। আমাদের সময় কিন্তু স্বল্প, যেহেতু আমাদের শিক্ষা আলোচনা এটা আপনারা বোর্ডে যেহেতু দেখেছেন, তো শিক্ষা আলোচনায় আমরা যাব। যেহেতু আমাদের ভিতর থেকে প্রশ্ন করেছেন যে আমরা অন্য প্রতিষ্ঠান ছাড়া আমরা কি ধরনের শিক্ষা দিব, সেটি আমি আলোচনায় যাব। তার আগে জেকে দেব স্যার আছেন? আছে স্যার। হ্যাঁ। তাহলে আপনি কিভাবে এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে সাজাতে চান, আপনার কি পরিকল্পনা? এবং ভবিষ্যতে বাংলাদেশ ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি যে অন্তর্ভুক্ত হবে, সেটির সাথে কি অন্তর্ভুক্ত করতে চান কি করতে চান না? এবং আপনি আপনার শিক্ষার্থীদের কি ধরনের শিক্ষা দিতে চান, এই ধরনের আলাপ আমি চাই। এবং কিভাবে বাছাই করে আমরা জ্যোতিষ নিতে পারি, বাছাই করে শিক্ষার্থী নিতে পারি, যারা, যেমন আজকের মিটিং 6টার সময় যোগদান হয়নি ক্লাসে, 8টায় ক্লাস, 8টায় যোগদান হয় না। তাহলে 8টায় যোগদান না হলে আমরা কি করব সেক্ষেত্রে? আমরা কেমন ধরনের কি কি পদক্ষেপ নিতে পারি, এই পদক্ষেপমূলক আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। নমস্কার স্যার, আপনার চরণে প্রণিপাত নিবেদন নমস্কার। করে আমি আলোচনা শুরু করছি। এখানে যারা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছেন, আয়ের ব্যাচ এবং আপনার হচ্ছে ডিপ্লোমা ব্যাচ, সকল শিক্ষার্থী এবং হচ্ছে শ্রদ্ধাভাজন যে সমস্ত জ্যোতিষীদেরকে আমি দেখতে পাচ্ছি অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমি প্রণিপাত নিবেদন করছি। তো আমরা আসলে কি করতে পারি, এটা বলার আগে আমি একটু বলতে চাই আমরা ইতিমধ্যে কি করেছি সেটাও আপনাদের একটু অনুধাবন করা দরকার। আমার মনে হচ্ছে এই অনুধাবনের জায়গাটা একটু ঘাটতি আছে। তো আমরা দেখুন, একজন মানুষ যখন পরিপূর্ণ জ্যোতিষ হতে চায়, তার হচ্ছে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জ্যোতিষটাকে সে শিখতে হবে, মানে জানতে হবে, প্রপার ওয়েতে জ্যোতিষ শিখতে হবে। তো আমরা হচ্ছে প্রপার ওয়েতে জ্যোতিষ শিখাচ্ছি কোচিং সেন্টারে। এবং হচ্ছে পরিপূর্ণরূপে হচ্ছে আমরা জন্মছক বিশ্লেষণ করে কিভাবে আপনার হচ্ছে অথেন্টিক প্রেডিকশন করা যায়, এই বিষয়টা আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। আমাদের সমস্ত ভিডিও আপনার হচ্ছে ইউটিউবে আছে, ফেসবুকে আছে, বিভিন্ন হচ্ছে গ্রুপে আছে, এবং এটা ওপেন। তো আপনারা যারা এর বাইরেও, যারা আমাদের এখানে উপস্থিতির বাইরেও যারা আমার এই বক্তব্য শুনবেন, আপনারা দেখে নিতে পারেন যে আমাদের শিক্ষা পদ্ধতিটা কি। আমরা এই শিক্ষা পদ্ধতি গ্রহণ করেছি যে শিক্ষা পদ্ধতি দ্বারা আপনারা একেবারে পিন পয়েন্টে আমরা হচ্ছে আলোচনা করতে পারি, পিন পয়েন্ট হচ্ছে প্রেডিকশন করতে পারি মানুষের, কিভাবে মানুষের মঙ্গল সাধন করা যায় গ্রহ নক্ষত্রে সেই অবস্থান। এটা হচ্ছে একটা প্রাথমিক, যেটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি। ঠিক আছে, তো আমরা ইন ফিউচার এটাকে আরো কিভাবে আধুনিকায়ন করা যায়, মানে যারা হচ্ছে আমাদের শিক্ষার্থী হিসেবে আসবে, মানে তাদেরকে আরো কিভাবে গাইড করা যায় এবং কিভাবে হচ্ছে তাদেরকে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটা মানে পূর্ব পরিকল্পনা হিসেবে আমরা হচ্ছে, ধরুন আমরা যদি জুন মাসে আমাদের হচ্ছে ক্লাস সেশন শুরু হয়, আমরা যদি 3 মাস পূর্ব থেকে তাদেরকে একটু পূর্ববর্তী ক্লাসে যুক্ত করে তাদেরকে একটা প্রস্তুতিমূলক অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে এটা আরো উন্নত হবে, আরো আপনার হচ্ছে সেটা প্রসপারিটি লাভ করবে। এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে, যখনই একজন স্টুডেন্ট বা একজন শিক্ষার্থীর হচ্ছে প্রাথমিক যে জ্ঞান, বেসিক যে নলেজ অ্যাস্ট্রোলজির উপরে, সেটা যখন সম্পন্ন হয়, তখন আমরা হচ্ছে উচ্চতর শিক্ষায় নিয়ে যাই। উচ্চতর শিক্ষায় আহ, অনেকেই হচ্ছে শুধুমাত্র প্রেডিকশন শেখায়। তো আমরা শুধু প্রেডিকশন না, আমরা হচ্ছে কিভাবে হচ্ছে প্রতিকারী দিয়ে করা যায় এবং হচ্ছে পরিপূর্ণরূপে কিভাবে জ্যোতিষকে পেশা হিসেবে নিয়ে একটা সম্মানজনক সামাজিক অবস্থান আমরা পেতে পারি, সেই বিদ্যাটাও আমরা হচ্ছে উচ্চতর জ্যোতিষবিদ্যা আমরা শিখিয়ে দিচ্ছি। এবং আপনার শুধু হচ্ছে আপনি জ্যোতিষ জানলেন, প্রেডিকশন করতে পারলেন, প্রতিকার করতে পারলেন, একটা ভালো পর্যায়ের আপনার অবস্থান সৃষ্টি হলো, সেখানেই কিন্তু শেষ না। এর চেয়ে আরো বারো কিছু যদি আপনি করতে চান, তাহলে যেমন আপনার হচ্ছে একজন জ্যোতিষ হিসেবে আপনার যে বক্তব্য, আপনি কি শিখলেন, আপনার কি চিন্তাধারা, গ্রহ নক্ষত্রের প্রেক্ষিতে আপনার হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্রকে মানে মানব কল্যাণে ব্যবহার করতে গেলে, শুধুমাত্র তো মানে 500 টাকা 1000 টাকা ভিজিট নিয়ে আপনি হচ্ছে আমাদের কি বলে চেম্বারে বসে প্র্যাকটিস করলেন, তো এখানে যারা টাকা আছে তারা আসতে পারবে। তো অন্যদেরকে কিভাবে আপনি দিবেন? তো সেক্ষেত্রে হচ্ছে দেখা গেল বিভিন্ন সভা সভা সেমিনারে আপনি আপনার বক্তব্যটা উপস্থাপন করবেন, সেটা যদি আপনার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়, ইউটিউবে প্রচার হয়, বা আমরা যদি হচ্ছে ধরেন কোনো একটা অ্যাস্ট্রোলজির জন্য কোনো একটা
অনলাইন টিভি করতে পারি, তো সেখানে প্রচার হবে। আর প্রচার যে হবে, আপনি তো আপনার বক্তব্যটা দিবেন। তো বক্তব্য দিতে গেলে বক্তব্য দেওয়ারও তো আপনার সেই ক্যাপাসিটি লাগবে। আপনার হচ্ছে মাইকের সামনে দাঁড়িয়ে হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপরে বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করলে তবেই না সেটা গ্রহণ করবে মানুষ। তো কিভাবে আপনি সেই বক্তব্যটা উপস্থাপন করবেন, সেই স্টেমিনা, সেই মানসিক শক্তি, সেই হচ্ছে আপনার হচ্ছে বুদ্ধিভিত্তিক যে বিষয় আছে, সেই বিষয়টাকে কিভাবে ডেভেলপ করা যায়। তো আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিন্তু এই জ্যোতিষের বেসিক শিক্ষা বা আপনার প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির শিক্ষার পাশাপাশি আমরা ইতিমধ্যে সেই শিক্ষাটা দিয়েছি। আমরা দেখেছেন আপনার 21শে ফেব্রুয়ারি আমাদের এখানে গুরুজির বাসায় একটা আমরা প্রথমে ছোটখাটো আমরা প্রোগ্রাম করেছিলাম, তারপরে হচ্ছে এত বড় সম্মেলন করলাম। এখানে কিন্তু আমাদের একাডেমির হচ্ছে জুনিয়র থেকে সিনিয়র সব লেভেলেরই যারা উপস্থিত ছিলেন মোটামুটি সবাইকে আমরা মাইকের সামনে কথা বলার একটা সুযোগ দিয়েছি। তারা যেমন পারেছেন তেমন বলেছেন, যারা হায়ার লেভেলের আছেন তারা একটু ভালো বলেছেন, যারা হয়তো নতুন তারা হয়তো মানে আরো ভালো করবেন। কিন্তু এটা যখন আপনার হচ্ছে আমরা এই আজকে যে মাসিক প্রোগ্রামটা হচ্ছে, এটা একটা মাসিক প্রোগ্রাম হিসেবে আগামীতে আরো আহ, আহ, বাপে একটা সংযুক্ত হয়ে প্রচুর জ্যোতিষকে সংযুক্ত করে এটা আরো ডেভেলপ করে প্রতি মাসে এরকম একটা মিটিং করার পরিকল্পনা আমরা আছে। তো এই মিটিং এ হচ্ছে আপনারা প্রত্যেকেই হচ্ছে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো ডেভেলপ করতে পারি, মানে কোন জায়গায় আমাদের ঘাটতি আছে, ঘাটতিটাকে কিভাবে আমরা পূরণ করতে পারি। তো এই যে বক্তব্য আপনারা রাখবেন, সেই বক্তব্যের মাধ্যমে আপনার বক্তব্য রাখার যে প্রবণতা বা আপনার হচ্ছে নিজের বক্তব্য উপস্থাপন করার যে প্রবণতা, সেই শিক্ষাটা আপনার পেয়ে যাবেন। তারপরে আছে এই যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে পরিচিতি করার জন্য আপনার হচ্ছে একটা লেখালেখি প্রয়োজন আছে। তো ফেসবুকে তো আমরা সবাই লেখালেখি করি, সেই লেখালেখিটা প্রকাশ প্রচার প্রচারণা এটা হচ্ছে আমার মানে সম্পূর্ণ স্বকীয় ভিত্তিতে হয়। তো এখানে এটার হচ্ছে মানে আনুষ্ঠানিক স্বীকৃতির একটা ব্যাপার থাকে। তো এমন কোনো একটা আহ, জায়গায় যদি আমরা লেখাটাকে ছাপাতে পারি, লেখাটাকে প্রকাশ করতে পারি, যেটার একটা আনুষ্ঠানিক স্বীকৃতি থাকে, তো এটার হচ্ছে একটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যায়, তাহলে আসলে আমাদের এটা একটা পরিপূর্ণতা লাভ করে। তো আমাদের গুরুজি ডক্টর কেসি পাল হচ্ছে ইতিমধ্যে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। আপনারা জানেন যে আমাদের যে 12 নভেম্বরে যে আমাদের অনুষ্ঠান ছিল, সেখানে সুবিনির ছাপা হয়েছে। সেই সুবিনিরে যারা জ্যোতিষ নিয়ে লেখার মতো যোগ্যতা রাখে তাদের সবার কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছিল, এবং যারা লেখা দিয়েছেন সেই লেখাটি কিন্তু ওই সুবিনিরে ছাপা হয়েছে। তো যাদের লেখা ছাপা হয়েছে তারা কিন্তু দাবি করতে পারেন যে জ্যোতিষ বিষয়ক যে ম্যাগাজিন, জ্যোতিষ বিষয়ক যে পত্রিকা, সেই পত্রিকায় আমরা লেখালেখি করার মতো যোগ্যতা অর্জন করতে পারছি। হ্যাঁ, প্রথম প্রথম লেখার অত আপনার হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে না, তেমন একটা ইয়ে হয়েছে না। মানে এখানে এই এই বিষয়টা থেকে আপনার হচ্ছে আরো মানে নিজেকে ক্ষুরদার দ্বারা আপনার হচ্ছে শানিত করে ভবিষ্যতে এই যে সুবিনিরের লেখা বা এইরকম এস্টো ম্যাগাজিন প্রকাশিত করা বা এস্টো অনলাইন টিভিতে রাশিফল বলা, এই বিষয়াদিটাকে আরো উন্নত কিভাবে করা যায় আমরা হচ্ছে সামনে এটা করব। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি, প্রমাণ দিয়েছি যে আমরা এটা করতে পারি, এটা আমরা ইন ফিউচারও করব। আরেকটা বিষয় হচ্ছে যেমন হচ্ছে বিতর্ক একটা ব্যাপার আছে। যে কোনো বিষয়ে যখন আমরা সুস্থ বিতর্ক করব তখন চিন্তার বহিঃপ্রকাশ ঘটে। তো আহ, আমাদের এই সেমিনারে আপনার সময় স্বল্পতার জন্য সেটা হয়নি। আপনার হচ্ছে জ্যোতিষ নিয়ে একটা প্রতিযোগিতামূলক বিতর্কের ইয়ে ছিল, পরিকল্পনা আমরা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য এটা আমরা করতে পারিনি। তো আমরা হচ্ছে ইন ফিউচার সেটা অবশ্যই আমরা সম্পাদন করব। অর্থাৎ হচ্ছে আমরা জ্যোতিষীদের তাদের যুক্তি উপস্থাপন করবে, পক্ষে বিপক্ষে যুক্তি উপস্থাপন করে আমরা হচ্ছে আহ, যুক্তির যে ধারা সেটা মানে ধরেন কোন ঋষি কি বলছে, 18 জন ঋষি হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রবক্তা। তো কোন ঋষির যে মানে তত্ত্ব কিভাবে আমরা গ্রহণ করছি আর কিভাবে সেটার টিকা করছি, কি কোন টিকাটাকে আমরা বেশি মানে গ্রহণযোগ্য বলে মনে করছি, এই বিষয়াদি নিয়ে যে একটা প্রতিযোগিতামূলক আলোচনা, সেই আলোচনার পরে একটা সিদ্ধান্তে পৌঁছা। তো আলোচনাটাও আপনার আমাদের এটা বাই রিটেন সুবিনিরে থাকবে, এবং আপনার হচ্ছে পক্ষে বিপক্ষের আলোচনা থাকবে, এবং সেই সিদ্ধান্তে আমরা কি পৌঁছলাম। ঠিক আছে, যারা সিনিয়র অ্যাস্ট্রোলজার আছেন সেই অ্যাস্ট্রোলজাররা মানে সেই মানে তারা হচ্ছে নাম্বারিং করে, যেভাবে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে আপনার হচ্ছে নাম্বারিং করে হচ্ছে এটার একটা গুণগত মান নির্ধারণ করা হয় যে এই জ্যোতিষের গুণগত মান এটা, এই জ্যোতিষের গুণগত মান এটা। তো সেই গুণগত মানের উপর ভিত্তি করে আপনার হচ্ছে বিভিন্ন ধরেন পুরস্কার বা বিভিন্ন প্রাপ্তি, বিভিন্ন ক্রেস্ট, বিভিন্ন মুকুট, এই যে প্রাপ্তি, এই বিষয়গুলো থাকবে।
আর ইতিমধ্যে হচ্ছে আমরা যেটা করেছি যে আমাদের হায়ার ডিপ্লোমার যে বেচ আছে সেই বেচ থেকে আপনার হচ্ছে একদম একদম অনলাইনে লাইভ শুতে আমরা হচ্ছে একটা প্রতিযোগিতা করেছিলাম 300 শব্দের মধ্যে জ্যোতিষ বিষয়ে একটা লেখা দেওয়ার জন্য। তো তারা সেটা করেছেন, তারপরে হচ্ছে সেখান থেকে আমরা আবার 10 জনকে বাছাই করে আবার একটা 100 শব্দের একটা প্রতিযোগিতামূলক একটা ব্যাপার আমরা আয়োজন করেছি। সেই আয়োজন থেকে 5 জনকে আমরা সিলেকশন করে সেই 5 জনকে আমরা সম্মানিত করেছি, পুরস্কৃত করেছি। এখানে একটা সম্মানজনক একটা অর্থ প্রদান করা হয়েছে, ক্রেস্ট প্রদান করা হয়েছে, তারপর হচ্ছে একটা ম্যাপ প্রদান করা হয়েছে। যে ম্যাপটা আপনার হচ্ছে আমাদের জ্যোতিষ চেম্বারের টেবিলে এটা একটা আকর্ষণীয় বিষয়। যখন আমরা মাইন্ডেড অ্যাস্ট্রোলজি বিচার করব, যখন আমরা বাস্তু বিচার করব, তখন কিন্তু এই ম্যাপ আমাদেরকে দেখতে হবে। তো যারা পেয়েছেন তারা ভাগ্যবান। তো ইন ফিউচার যারা আছে এইবারে যারা আছে আপনার ইয়াতে আছেন, ডিপ্লোমা বেঁচে আছেন, তারা কিন্তু আগামী জুনে সেই প্রতিযোগিতায় অংশ নেবেন এবং আমি আশা করি সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন। তো এটা হচ্ছে আমরা প্রমাণ করতে পেরেছি এবং হচ্ছে ধারাবাহিকভাবে এটার সাথে থাকবে। আমাদের যে প্রাইজ মানি ছিল সেই প্রাইজ মানি হচ্ছে একটা নির্দিষ্ট লেভেলে, সেটা গুরুজি ঘোষণাও দিয়েছেন, একটা নির্দিষ্ট লেভেলে সেটা প্রতি বছর হচ্ছে বাড়বে। আবার হচ্ছে আপনি জ্যোতিষ নিয়ে লেখাপড়া করছেন, এখন আপনার কিছু গ্রন্থেরও প্রয়োজন আছে। কোন কোন গ্রন্থ পড়লে আপনি মানসম্মত জ্যোতিষিক ধারণা আপনি পেতে পারেন, সেই বিষয়টা কিন্তু আমরা বলে দিচ্ছি। এবং শুধু বলে দিচ্ছি না, যারা প্রতিযোগিতায় আপনার স্থান অর্জন করেছেন তাদেরকে কিন্তু সেই গ্রন্থর দ্বারা আপনাকে তাদেরকে সম্মানিত করা হয়েছে, তারা গ্রন্থ পেয়েছে। তো ইন ফিউচার হচ্ছে ধরেন আপনার জ্যোতিষের যে মানে অ্যাভেলেবল গ্রন্থ বা যেগুলো হচ্ছে মানসম্মত গ্রন্থ, সেগুলো কিন্তু আপনার বাংলাদেশে অ্যাভেলেবল হয় না। তো এই বিষয়টাকে কিভাবে আমরা আপনাদেরকে আরো সহজীকরণ করা যায়, এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার একটা মানসিকতা আমরা রাখি এবং হচ্ছে আমরা ভবিষ্যতে এটাকে আরো কিভাবে সহজভাবে আপনারা পেতে পারেন, এই বিষয়টা আমরা গভীরভাবে বিবেচনা নিয়ে দেখব। আর একটা বিষয় হচ্ছে যেমন আপনার যেন জ্যোতিষের একটা প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে পঞ্জিকা, পঞ্চাঙ্গ, মানে বাড়তি দিন নক্ষত্র যোগকরণ, এই যে পাঁচের সমান সন্নিবেশ হয়েছে যে পঞ্চাঙ্গে, সে পঞ্চাঙ্গ। তো পঞ্জিকা বা পঞ্চাঙ্গ তৈরি হয়েছে এফএমআরএস এর ভিত্তিতে। এফএমআরএস হচ্ছে অ্যান্সিলারি এফএমআরএস থেকে আপনার হচ্ছে যাবতীয় জ্যোতিষ চর্চা সম্ভব। 100 বছর 150 বছরের এফএমএরিস সংগ্রহ করে আমরা রাখতে পারি এবং সেখান থেকে হচ্ছে এই ব্যক্তির জন্ম তারিখ, লগ্ন, জন্ম তারিখ সাপেক্ষে হচ্ছে সময় সাপেক্ষে স্থান কালপাত্র ভেদে আমরা হচ্ছে তার জন্মচক কিভাবে বের করা যায়, এটা কিন্তু আমাদের একাডেমিতে শিক্ষা হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস মানে এটা খুব বাংলাদেশ এবং ভারত সংযুক্তভাবে যদি আমি দেখি, তাহলে খুব কম জায়গাতেই এফএমএরিস থেকে লগ্ন নিরূপণ করার শিক্ষাটা দেওয়া হচ্ছে। ইভেন পঞ্জিকা থেকে লগ্ন নিরূপণের শিক্ষাটা খুব কম জায়গাতে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এগুলো একদম মানে জিরো লেভেলেই আপনার এফএমআরএস থেকে লগ্ন নির্ণয়ের যে শিক্ষা সেটা দিচ্ছি। এবং ওই এফএমআরএসটা কিভাবে আপনি পেতে পারেন, আপনার হচ্ছে 1800 শতক থেকে একেবারে 1910 পর্যন্ত 110 বছরের এফএমআরএস আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে সরবরাহ করা হয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে। ঠিক আছে? তো যারা আপনি নিয়েছেন, আমার যেমন হচ্ছে আমার চেম্বার 3 জায়গায় আছে, আমি 3 জায়গাতে 3টা নিয়ে রাখছি। ঠিক আছে? তো যখনই আপনার হচ্ছে জন্ম তারিখ আমি পাই, তো আমি এফএমআরএস খুঁজে সেটা বের করে দেখতে পারি যে তিথি কি ছিল, নক্ষত্র কি ছিল। অনেক সময় হচ্ছে আপনাদের আমাদের হচ্ছে দেখে তো চান নতুন আর কি দিতে চান, এটা তো অনেকে পেয়েছে, নতুন আর কি দিতে চান এর উপরে কিছু হ্যাঁ, নিয়ে আমি আসলে। পাই নাই, আমাকে একটা পাঠিয়ে দেবেন, টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে যারা কথা বলছে না তারা মিউট করি। বলা যাবে, এটা এখন নয়। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা ইতিমধ্যে কি দিয়েছি এবং মানে তার প্রমাণটা আমি আপনার উপস্থাপন করলাম। হচ্ছে ভবিষ্যতে আমরা কি দেবো, ভবিষ্যতে হচ্ছে আমি গুরুজির কে সাক্ষী রেখে আমি ঘোষণা করেছিলাম যে আমরা হচ্ছে একটা অনলাইন কর্মশালা করব। তো ইন ফিউচার সেটা অফলাইন হতে পারে, তবে অনলাইনটাকে আমি সামনে আনছি, কারণ হচ্ছে সবাই তো অফলাইনে সবসময় অংশগ্রহণ হতে করতে পারবে না। অনলাইন কর্মশালা করবো। অনলাইন কর্মশালা হচ্ছে কিভাবে হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিটাকে যারা হচ্ছে ধরেন যারা কোর্স করবেন তারা তো পাবেনি, তারাও অংশ নেবেন। যারা কোর্স বাইরে, যেমন আমাদের হচ্ছে আমরা ভবিষ্যতে আমরা ইতিমধ্যে আপনার হচ্ছে সম্মেলনী সেটা প্রকাশ করেছি, ইন্ডিপেন্ডেন্ট অ্যাস্ট্রোলজার সোসাইটি, মানে আমরা হচ্ছে একটা সংগঠন ইউনাইটেড করতে সরি যাচ্ছি। ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি। হ্যাঁ, আমরা একটা সেই জ্যোতিষ সংগঠন করতে যাচ্ছি এবং এটা প্রক্রিয়া দিন আছে, খুব শীঘ্রই সেটা আত্মপ্রকাশ করবে। তো সেই সংগঠন আমরা করব এবং বিভাগীয় পর্যায়ে কমিটি করব, জেলা পর্যায়ে কমিটি করব। তো সেই বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে যে কমিটি করব সেখানে সম্মানিত জ্যোতিষবিদদেরকে আমরা সেখানে সংযুক্ত করব। ঠিক আছে?
তো এই সংযুক্তিকরণের মাধ্যমে যে জ্যোতিষবৃন্দ আমাদের সাথে একীভূত হবেন, সেই জ্যোতিষদের মান উন্নয়নের স্বার্থে আমরা হচ্ছে একটা অনলাইন কর্মশালা করব প্রতি মাসে। 12 মাসে 12টা অনলাইন কর্মশালা করব জ্যোতিষদের মান উন্নয়নের জন্য। এখানে হচ্ছে সম্মানিত জ্যোতিষবৃন্দ নির্দ্বিধায় নিঃসংকোচে এখানে অংশ নিতে পারবেন। তারা তাদের যে অভিজ্ঞতা সুলভ জ্ঞান আছে সেই জ্ঞানটা আমাদেরকে দিবেন। আমরা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতা সুলভ জ্ঞান বা গ্রন্থগত যে জ্ঞানটা আমরা হচ্ছে মানে সিস্টেম আকারে, আপনার প্রত্যেকের মাঝেই তো জ্ঞান আছে, কিন্তু জ্ঞান যখন বিলি বন্টন করা হয় তখন হচ্ছে একটা জিরো লেভেলের স্টুডেন্টকে ও আ ক খ পড়ানো হয়, তারপর হচ্ছে ওর সঙ্গে আকার খাট যুক্ত করা হয়, তারপর হচ্ছে এই খাট দ্বারা আপনার হচ্ছে শব্দ গঠন করানো হয়। এই হলো ধারাবাহিক প্রসেস। তো আমরা তো হচ্ছে যা জানি তা হচ্ছে ধারাবাহিক প্রসেসে শিখাই। তো এই ধারাবাহিক প্রসেসে মানে যারা সম্মানিত জ্যোতিষবৃন্দ দীর্ঘদিন যাবত প্র্যাকটিস করছেন, তাদের অভিজ্ঞতাটা আমাদের কে দিবেন, সংগঠনকে দিবেন। আর আমরা হচ্ছে সংগঠনের তরফ থেকে যারা শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত আছি, তো আমরা হচ্ছে আমরা শিক্ষা ব্যবস্থার যে অভিজ্ঞতা কিভাবে আমরা শিক্ষাটা দিচ্ছি এবং কিভাবে হচ্ছে মানে জ্যোতিষদের মান উন্নয়নটা ঘটানো যায় আহ, আহ, যথাযথ শিক্ষা প্রয়োগের মাধ্যমে, বা নতুন নতুন যে ফলিত জ্যোতিষের তত্ত্ব আবিষ্কার হচ্ছে, নতুন নতুন যে আপনার হচ্ছে জার্নাল আসছে, যে আপনার হচ্ছে কিভাবে ভাব বিচার করা যায়, ভাব বিচারে যে যে নতুন নতুন পদ্ধতি আসছে, সেই পদ্ধতিগুলো আপনাদের সামনে আমরা সেই মাসিক যে আপনার হচ্ছে কর্মশালা হবে সেখানে আমরা উপস্থাপন করব। স্যারকে আমাদের আমি হচ্ছে একটু থামিয়ে দিচ্ছি। কেন থামিয়ে দিচ্ছি, আমার মনের মতো পরিকল্পনা এখনো আসেনি। তো অসংখ্য ধন্যবাদ জে কে দেব স্যার। পরবর্তীতে আমি আপনার শিক্ষার্থীদের জন্য আরো গুরুত্বপূর্ণ আপনি কিছু প্ল্যান প্রোগ্রাম এটা সাজাবেন, সজ্জিত করে সেটি উপস্থাপন করবেন, এটা আমার প্রত্যাশা। তো আচ্ছা। আমি মাত্র দুজনের কাছ থেকে একটু কিছু কথা শুনে আসবো, শুনে আমি কিছু কথা বলবো। তো সেই দুজনের একজন হচ্ছেন আমাদের সিনিয়র ব্যাচের বা উচ্চতর ব্যাচের শিক্ষার্থী। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন, যিনি ইতিমধ্যে পূর্বে যে আমাদের যে পাঁচজন জ্যোতিষ আহ, মানে আমাদের যে শিক্ষা প্রতিযোগিতায়, বিশেষ করে আহ, প্রতিযোগিতায় বিজয়ী হয়ে উনি পুরস্কার ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন। তো তাদের মধ্যে এখানে যদিও বাকিরাও উপস্থিত আছেন, যেমন কিশোরী মোহন মণ্ডল, হৃদয় নন্দী, তারপর স্বপন কুমার চক্রবর্তী, হিমাংশু মিত্র, সবাই উপস্থিত আছেন। তো সবার কথা আমি একটু পরে শুনবো। প্রথম আমি শুনতে চাই যে আমাদের একাডেমিতে আসলে বা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমরা যে শিক্ষা দিচ্ছি, তো আবুল হোসেন সাহেবের কাছে আমি প্রত্যাশা করব যে এই শিক্ষায় আমাদের কি ত্রুটি রয়েছে, আর কোন প্ল্যানে গেলে ভালো হয়। আমরা কি এই নামকে আমরা ওইখানে একীভূত করব, নাকি আমরা এই কোচিং সেন্টারের নামেই থাকবো, কোনটা থাকা ভালো হবে, এবং শিক্ষার আধুনিকরণের জন্য কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত, কিভাবে আমরা, আমি যেমন বলেছি যে সনাতন অ্যাস্ট্রো পরিবারের যে সকল শিক্ষার্থী এবং জ্যোতিষীরা থাকবেন তারা আইডেন্টিটি কার্ডে ভূষিত হবেন। সেটি বিশেষ করে ডিজিটালাইজেশন থাকবে, যেটির মাধ্যমে তারা প্রমাণ করতে পারবে যে আমি এখানকার শিক্ষার্থী। যেমন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা যে এই যে সম্মেলন করেছি সেখানে যে পার্টিসিপেট সার্টিফিকেট দিয়েছি, আপনাদের যে পাঁচজন বিজয়ীদের যে অংশগ্রহণ করেছেন, এটি যাতে নকল না হয় তার জন্য কিন্তু আমরা বারকোডও পর্যন্ত ব্যবহার করেছি। তো আমরা সেই আইডেন্টিটিতে বারকোড প্রয়োগ করব, যে যাতে শিক্ষার্থী, আমাদের প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর ডাটা একবারে চলে আসে, যেটি বোঝানো যায়, দেখানো যায় যে হ্যাঁ এটি। তো সেই ক্ষেত্রে আমরা কাদের নেব? বিশেষ করে আমাদের এখানে 300 লোক উপস্থিতি হয়েছিলেন এই সম্মেলনে। তো আমরা কি 300 জনকেই নিব, নাকি এখান থেকে কি করব, কি করে আমরা স্বচ্ছ সুন্দর একটি বিশেষ করে সনাতন অ্যাস্ট্রো পরিবার আমরা পেতে পারি? এই ধরনের বিষয়ে আমি ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। শুভ সন্ধ্যা। আমি শ্রদ্ধেয় কেচিপাল মহোদয়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতেছি এবং সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানি। আমি আমার কিছু চিন্তা ভাবনা এবং আমি আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আমি প্রায় 1.5 বছরের মতো যুক্ত আছি। এখানে আমার কিছু অবজারভেশন আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমতেই আমি বলবো যে বাংলাদেশে 3টা জ্যোতিষ সংগঠন আছেন বর্তমানে। এই 3টা জ্যোতিষ সংগঠনে যারা ছাত্র হিসেবে বা শিক্ষার্থী হিসেবে আমরা ভর্তি হই বা অংশগ্রহণ করি, তারা সবাই মানে বিচারের আগে ফুল জ্যোতিষ। তারা জানে কুণ্ডলী কি, কিভাবে বিচার করতে হয়, রবি নক্ষত্র, এটা সবকিছু জানে। কিন্তু আমার মতো খুব কম ছাত্রই আছে যারা এই জ্যোতিষের জ বুঝি না।
আমার এখানে একটা অনুরোধ থাকবে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বা আমাদের ইউনাইটেড অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটির আন্ডারে যে একাডেমি আমি স্যারের কাছে প্রথমেই উপস্থাপন করেছিলাম, সেই একাডেমিতে এই নতুন ছাত্রদের আহ্বান জানানো হোক। এই নতুন ছাত্রদেরকে আহ্বান জানানোর জন্য একটা ধারা আমাদেরকে বের করতে হবে। কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই উচ্চতর ব্যাচ এবং ডিপ্লোমা ব্যাচে প্রাথমিক ব্যাচে যারা আছেন, এদের কিছু কিছু লোক অনেক উচ্চ শিক্ষিত, আবার কিছু কিছু লোক ভালোভাবে এই জিনিসটাকে বুঝতেই পারে না, তারা অনেকে মুখস্থ করে ফেলে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই শিক্ষাটা তথাকথিত বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার মতো নয়। এটা অনেকটা বৃত্তিমূলক শিক্ষা। মানে বৃত্তিমূলক শিক্ষা কেন বলতেছি, নিজে নিজেই নিজেকে এমন একটা অবস্থানে নিয়ে যাওয়া হোক বা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, যেটা আমার একটা আইডেন্টিটি তৈরি করবে, যে আইডেন্টিটির মাধ্যমে আমি কিছু ইনকাম করব এবং আমি সমাজের কিছু উন্নয়ন সাধন করব, মানুষের কল্যাণ সাধন করব। তাহলে সেই রকমের তাহলে সেই রকমের একটা ব্যবস্থাপনা থাকতে হবে, যাতে নতুন এবং ফ্রেশ ছাত্রছাত্রীরা যারা জ্যোতিষ সম্পর্কে কিছুই জানে না, সেই জিনিসের ছাত্ররা যেন ভর্তি হতে পারে। আমার এখানে যারা আছেন সবাই ফুল জ্যোতিষ এক্সেপ্ট মি। আমি জ্যোতিষের জও জানি না, কিন্তু আমি শিখছি, এখানে এসে 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 শিখছি। এইটা একটা আমার অনুরোধ লাগবে যে এই আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই সমস্ত ছাত্রদেরকে ভর্তি করার সুযোগের ব্যবস্থাটা দিতে হবে, যাতে নতুন ছাত্ররা আসতে পারেন। দ্বিতীয় আর একটা জিনিস হলো, আমরা একটা একাডেমি চাই। কারণ বাংলাদেশের বা বিশ্বের অন্যান্য কম্পিটিশনে যেহেতু এটা আসতেছে আন্তর্জাতিক পর্যায়ে, ইন্ডিয়াতে যারা ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, আমাদের দেশে এই জিনিসটা নাই। এই জিনিসটা আমি বলবো যে আমাদের জ্যোতিষ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের বেশ ব্যাপকতা বাড়তেছে। শুক্রিয়া আল্লাহর কাছে যে এটার প্রচার হচ্ছে, ছাত্র বাড়তেছে। এইটার একটা ভিত্তি স্থাপন করা দরকার। এই ভিত্তি স্থাপন ছাড়া আমাদের যে আইডেন্টিটির কথা বলতেছি, বা স্যার যেটা বলছেন যে আমরা একটা কিউআর কোড দিব, আসলে এই কিউআর কোডটা দরকার। এটা এমন একটা আইডেন্টিফিকেশন হবে, যে আইডেন্টিফিকেশন আমাদের সংগঠন যেটাই হোক বা আমাদের একাডেমি যেটাই হোক, সেখান থেকে সার্টিফাইড হবে মাত্র যারা সু- সুশিক্ষায় এবং জ্যোতিষ শিক্ষায় ওই রকম পারদর্শী, যার বিচার ব্যবস্থায়, প্রেডিকশনে বা প্রতিকারে ওই রকম দক্ষতা থাকবে, তাকে সেজন্য ইন্টারন্যাশনালি ভ্যালুটা পায়। এই কিউআর কোডটা আমরা কিন্তু মানে জেনারেল করে ফেলতে পারবো না। আমি ইন্ডিয়ান একটা অর্গানাইজেশনের কথা জানি, যে সেখান থেকে ডিপ্লোমা করার পরে খুবই বেছে বেছে ছাত্রদেরকে ওই কোডটা দেওয়া হয়, এবং সে তার ভিজিটিং কার্ডে এবং তার চেম্বারে ওই কোড ব্যবহার করে। তো আমি এটা চাই যে আমাদের সংগঠনও, আমাদের প্রতিষ্ঠানও সেই রকম একটা ব্যবস্থা নিয়ে আসবে। কারণ কোয়ালিটি জ্যোতিষ উৎপাদন ছাড়া আমাদের যে স্বপ্ন, সেটা বাস্তবায়ন করা খুব কঠিন একটা বিষয় হবে। আর একটা জিনিস হলো, আমাদের যে সিলেবাস প্রাথমিক পর্যায়ের বা উচ্চ পর্যায়ের যে সিলেবাসটা আছে, সিলেবাসটা অন্যান্যদের তুলনায় অনেক ভালো। বাট আমি আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়কে আমি অনুরোধ রাখবো যে এটাকে আর একটু আহ, পুনর্বিন্যাস করার প্রয়োজন আছে। কারণ পুনর্বিন্যাস করার প্রয়োজন আছে, এই কথাটাই এইভাবে বলবো যে যারা ধরতে পারতেছে তারা খুব কুইক ধরে ফেলতেছে, কিন্তু আমার অনুসারী বা আমার শিক্ষার্থী খুব দুই চারজন হলে হবে না, আমাকে ছড়িয়ে ফেলতে হবে। যেটা যে স্বপ্নটা 64 জেলা নিয়ে, সেই 64 জেলার এক একজন জ্যোতিষ বা এক একটা শ্রেণীভুক্ত জ্যোতিষ যেন এই শিক্ষাটা বুঝতে পারে, ধরতে পারে, সেই পর্যায়ের জন্য এটা আসতে হবে। তারপরে যে জিনিসটা স্যার বলছেন যে আরেকটা হলো, আমাদের ত্রৈমাসিক বা মাসিক একটা জ্যোতিষ পত্রিকা, এটা আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা একাডেমি যেটাই আমরা পাই, সেখান থেকে যদি শিক্ষার্থীদের লেখা প্রকাশ করার কোনো সুযোগ থাকে যাচাই বাছাই করে, তাহলে এটার বাজেট কীরকম হয় এবং এই বাজেটে আমরা ছাত্ররা অংশগ্রহণ করে এটা করতে পারি কিনা, সেটার একটা প্রপোজাল আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটা রাখতে চাচ্ছি। কারণ এই লেখাটার একটু প্রচার এবং প্রসার দরকার। আমাদেরকে যদি প্রচার এবং প্রসার না হয়, তাহলে
আমরা বুঝতে পারবো না যে আমার এই শিক্ষাটা আদৌ আমি কিছু পাচ্ছি কিনা। মানে একটা শিক্ষার ভিতরে কিছু আহ, আনন্দ লাগবে, আবার কিছু ইনকামও লাগবে। আনন্দ এবং ইনকাম এই দুইটাকে যদি আমরা এরপরে একত্রিত আমি না করতে পারি, তাহলে এই শিক্ষাটা সুদূর ভবিষ্যতে টিকে থাকাটা একটু সুপ্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমাদের আমাদের জ্যোতিষ শিক্ষার জন্য যে ছাত্ররা ভর্তি হন, তাদের আমার আহ, নীরজ কান্তি রয় স্যার উনি বলেছেন যে আমাদের যদি একটা এডমিশনের কোনো একটা ব্যবস্থা থাকে, হোক না, তারা সাধারণভাবে যে যে অবস্থায় আছে খুবই সিম্পলি কিছু একটা জিনিস দিয়া একটা এন্ট্রির বা শিক্ষার্থী হওয়ার জন্য একটা কন্ট্রোল থাকা দরকার। এই কন্ট্রোল থাকলে হবে কি, আমি দেখছি যে কিছু লোক দুষ্ট আছেন, আমি সেই দুষ্টের ব্যাখ্যাটা আর দিলাম না, বা কে আছে সেটাও বললাম না। এই দুষ্টটাকে একটু শার্ট করা দরকার। যদি, যেহেতু আমরা কোয়ালিটি নিয়ে কথা বলতেছি, কোয়ালিটি কিন্তু শুরু থেকেই শুরু করতে হবে। আপনি শুরুতেই যদি কোয়ালিটি না নেন, কোয়ালিটির বৈশিষ্ট্য না নেন, প্যারামিটার না নেন, তাহলে কিন্তু কোয়ালিটি মেনটেন করা খুব কঠিন হবে। আর অনলাইন টিভির ব্যবস্থা, যেটা আমাদের জেকে দেব স্যার বলছেন, এইটা অনলাইন টিভিতে যদি জ্যোতিষশাস্ত্র আলোচনা হয়, এটা আমাদের টোটাল ইনস্টিটিউটের যারা কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার আছেন বা হবেন, তাদের দিয়ে এটা করা যাইতে পারে। এবং এটার খরচ কিরকম হয় আমি জানি না, বাট এইটা আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেব যদি এটা নিয়ে চিন্তা করেন, তাহলে এটা আমার জন্য, আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব ভালো হবে। তাহলে আমি একটা হলো ত্রৈমাসিক বা মাসিক জ্যোতিষ পত্রিকা, অনলাইন জ্যোতিষ আলোচনা, এটা যদি করা হয়, কারণ একটা স্বপ্ন আছে আন্তর্জাতিকভাবে এর আন্তর্জাতিকভাবে এর অবস্থান তৈরি করা। আন্তর্জাতিকভাবে অবস্থান তৈরি করতে হলে সেটার কিন্তু আজ মানুষ আর ওই পত্রিকা পড়ে না, হার্ড পেপার পড়াটা আস্তে আস্তে উঠেই যাচ্ছে। সবই মানুষ চলার পথে, ট্রাভেলে, অনলাইনেই এই জিনিসগুলো দেখে। তো আমাদের এই তিনটা চারটা অনেক স্বপ্ন আছে, বাট এই তিনটা চারটা যেটা আমি মনে করি যে আপাতত আমরা যেদিকে আগাতে চাচ্ছি, এই তিনটা চারটা স্টেপ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা একটা নতুন আলোর মুখ দেখার আশা রাখতে পারি, বা রাখার মতো আমাদের অবস্থান তৈরি হবে বলে আমি মনে করি। আর আমাদের উম, সংগঠন দরকার। আমাদের শুধুমাত্র এই অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আমাদের একটা প্ল্যাটফর্ম থাকতে পারে, যেহেতু এটা আমাদের অরিজিন। কিন্তু আমি বলবো যে এটা একাডেমিক রূপ নেব। একাডেমিক রূপ নেওয়ার জন্য আমি সকলের কাছে প্রার্থনা করতেছি, বা আল্লাহর কাছে প্রার্থনা করি, স্রষ্টার কাছে প্রার্থনা করি, সকলের কাছে অনুরোধ করতেছি যে একটা একাডেমিক অবস্থান আমাদের আসুক। অন্যদের কারোরই এই অবস্থানটা নাই, এটা আমাদের তৈরি করা খুবই দরকার। তাহলে হবে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বাড়বে, আমাদের প্রচার হবে, আমাদের সংগঠনের প্রতি সবার যত্ন বাড়বে, এবং এটা আমাদের উন্নয়নের প্রথম পদক্ষেপ হবে বলে আমি মনে করি। আমি আহ, যদিও এখানে প্রিন্সিপাল সাহেব স্যার নাই, তো আমি নীরজ স্যারকে বলে আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। স্যার, আদাব স্যার। স্যার, স্যার আপনি। অসংখ্য ধন্যবাদ আবুল হোসেন সাহেবকে। ওনার মূল্যবান বক্তব্য আসলে আমরা গ্রহণ করেছি। কি গ্রহণ করেছি আর কি করিনি আমি ফাঁকে তাহলে একটু বলে নিই। তারপর হচ্ছে আমাদের ইন্ডিয়ান শিক্ষার্থীরা কেন ভর্তি হয়েছেন, বিশেষ করে আমি আমাদের যিনি এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে পামিস্ট্রির শিক্ষা দিয়ে যিনি অলংকিত করেছেন, টিটু দাস মহোদয়, ওনার কাছ থেকেও কিছু শুনবো। নতুনদের মধ্যে থেকে আমি শুনবো, যেমন নতুনদের মধ্যে প্রদীপ্ত বালা আমাকে ঋণী করেছেন। তো কেন ঋণী করলেন, এখান থেকে কি শিক্ষা পেয়েছেন, কেন উনি এটি বলছেন, পুরাতনদের মধ্যেও শুনবো। তাছাড়া সুকান্ত সরকার আমাকে একটা জাদু দেখিয়েছেন, যদিও কিশোরী মোহন মন্ডলের জাদুটা আমি এখনো দেখতে পারিনি, উপভোগ করতে পারিনি। তো এই শিক্ষায় কি জাদু দেখাতে চান এটি আমি শুনবো। তবুও আমি একটু না বলে পারছি না। সেটি হচ্ছে যে দেখুন,
আমরা কেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নিয়ে লড়াই করছি, কেন আমরা এটি আইডেন্টিটিতে নিতে চাচ্ছি, কেন আমরা এটা বাছাই করতে চাচ্ছি, এটি আমাকে একটু বলতে হবে। যে আমি ইতিপূর্বে দেখেছি আমাদের অনলাইন 3টি ব্যাচ আমরা সমাপ্ত করেছি। 3টি ব্যাচ মানে সমাপ্ত মানে রানিং, 2টি ব্যাচ সমাপ্ত করেছি, তৃতীয় ব্যাচ রানিং রয়েছে। তো আমরা ইন্ডিয়াতে পরীক্ষার ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে পরীক্ষা দিয়ে মানপত্র যাচাই করার সুযোগ করেছি। সেখান থেকে তাছাড়া বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটিতে আপনারা পরীক্ষা দিয়ে সেখান থেকেও আপনারা মানপত্র গ্রহণ করেছেন অতীতে 2 ব্যাচে। আগামী ব্যাচেও যদি সুযোগ তারা পরীক্ষা দিতে চান তাহলে দেবেন। আমরা চাই এটি আন্তর্জাতিক মণ্ডলেও ইন্দ্রা যে প্রতিযোগী হোক, এটা আমার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় দাঁড়ায় তারপরে সেখান থেকে যদি তারা অতি সত্যিকার অর্থে আমি কিছু শিক্ষা দিয়ে থাকি, সেখান থেকে যাচাই হোক। তার মধ্যে আপনারা যে কথা বলছেন যে সংগঠন প্রয়োজন, হ্যাঁ সংগঠন প্রয়োজন, কিন্তু সংগঠন হলে যেটি হবে সেটি হচ্ছে আমরা নিজেরাই যাচাই করলাম। তাহলে নিজেরা যাচাই করলে তো শিক্ষার্থীদের সেই মান কিভাবে যাচাই করলাম আমরা, যে দৃষ্টি দেখে, তার মুখ দেখে, তার অবস্থান দেখে, বা তার ওই যে আমি যে ঋণগ্রস্ত সেই ঋণী হয়ে গেলাম, এই ঋণ মওকুফের জন্য হয়তো প্রদীপ্ত বালাকে আমি হয়তো প্রথম করলাম। তো এটি না করে আমরা একাধিক জায়গায় পরীক্ষার ব্যবস্থা আমি কিন্তু করেছি। এটি আপনারা অতীতে দেখেছেন এবং ভবিষ্যতেও দেখবেন, আপনাদের দাঁড় করানোর ব্যবস্থা আমি নিয়েছি। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বিকল্প ধারার শিক্ষা সব সময় দিতে চায়। কি বিকল্প ধারা? সেটি কি নতুন কিছু? না। যেমন দেখুন, আপনারা কিন্তু দেখেন যে সাধারণ একটি ব্যাপার, বিবাহের ক্ষেত্রে আপনারা জটক বিচার করাতে যাই জ্যোতিষের কাছে গেলে, সেখানে কি হয় যে চিকপত্র দেখে। চিকপত্র দেখে কুষ্টির নাম কি, কুষ্টির নাম না হলে হবে না। চিকপত্র না থাকলে বিবাহ জটক বিচার হবে না। কেন? এটি কেন? এটি চিকপত্র কি তৈরি করা যাবে না? জটক বিচার কিভাবে হয়? শুধু রাশি দিয়ে হয় নাকি অন্য কিছু থাকে? সেখানে অষ্টকূট, সেখানে বৃহস্পতি, সেখানে মঙ্গল, সেখানে শুক্রের অবস্থান সাপেক্ষে বর্তমান দশান্তর দশা দেখে তারপর বিবাহের ব্যবস্থা দেওয়া হয়। আবার বিবাহের ক্ষেত্রে বলা হয় যে বিবাহের তারিখটি নির্ধারণ করতে। মাসে 5টি তারিখ রয়েছে। তো পাত্র পাত্রীর জন্ম বার বাদ দিয়ে আমরা তারিখ নির্ধারণ করি। তো তারিখটা যখন নির্ধারণ করব, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষার্থীদের আমি যে শিক্ষা দিয়েছি যে এই পাত্র পাত্রীর লগ্নের, বিশেষ করে তার চতুর্থ সপ্তম ভাব শুভ আছে কিনা, যে দিনে শুভ আছে সেই দিনটা নির্ধারণ করুন। পঞ্জিকায় 10টা দিন রয়েছে, 10টা দিনই তো শুভ, কিন্তু এই 10টা দিনের মধ্যে ওই শিক্ষার্থী বা ওই ক্লায়েন্ট বা ওই ভাগ্যফল প্রত্যাশীর জন্য কোন দিনটা শুভ সেটি বাঁচতে হবে। যেমন আমরা চিকপত্রের নাম নিয়ে না খুব নাচানাচি করি, খুব মাতামাতি করি, কিন্তু কোন জ্যোতিষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি ওই কোষ্ঠী করার সময় কোষ্ঠীর নামটা আমি যেভাবে নামকরণ শিখিয়েছি, কিভাবে জন্ম তারিখ, জন্ম রাশি অনুপাতে নামের আদ্যক্ষর নিয়ে তারপরে নিউমারোলজিক্যাল সংখ্যায় তার নামটা দিয়ে, নামটা আগে 5-10টি নাম বেছে নিয়ে সেই নামের ভিতরে বিশেষ করে তার শত্রু মিত্র সংখ্যা আছে কিনা সেটিকে বাছাই করে তারপর নামকরণের যে পদ্ধতি দেখিয়েছি, আপনার অতীতের ভিডিও দেখলে সেটি বুঝতে পারবেন। তাহলে এই নামকরণ কেউ যজ্ঞেশ্বর, কেউ টঙ্কেশ্বর, কেউ অমুক স্বর, কেউ অমুক দে, অমুক ধর, এই যে নামটা রেখে দিচ্ছেন ওই নামটা চিকপত্রে বা কুষ্টিতে থাকছে। মিউট করুন একটু দয়া করে। তো সেই নামটির গুরুত্ব কি? আর নামের রাশি জমে টানে। যেমন আমরা বাংলাদেশের মানুষ, আমরা অর্থ উপার্জন করব। অর্থ মানে কি? টাকা। তো টাকা নিউমারোলজি করলে কি হয়? টাকা হচ্ছে 8, শনি। তাহলে যে টাকা টাকা করে তার শনি ভালো আছে কিনা, তবেই তো সে টাকা পাবে। আর যে না পাবে, যে পাচ্ছে না, তার শনি ভালো নেই। তো কার জন্য বিবাহ? সবার জন্য তো আর ওই বিবাহের ওই মাসের তারিখগুলো শুভ নয়। এটি বুঝতে হবে যে কার জন্য। ওই নামটির গুরুত্ব আমরা তখন দেব নামটি শাস্ত্রগতভাবে রাখা হয়েছে কিনা। যেমন আমরা কাউকে ব্যবসা শুরু করতে গেলে, ধরেন আপনারা একটি ব্যবসা শুরু করবে, কোন ব্যবসা শুরু করবে, তার জন্য ব্যবসা শুভ কিনা। ব্যবসায় শুভ দিন তো পত্রিকায় দেওয়া থাকে, আজকে ব্যবসারম্ভের দিন, ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্যের দিন। তাহলে আমার জন্য বিশেষ করে সুব্রত মল্লিক ব্যবসা করবেন, কোন ব্যবসা করবেন উনি? জলের একটা ফ্যাক্টরি করবেন, যে ওয়াটার, মিনারেল ওয়াটার। তাহলে মিনারেল ওয়াটার ওনার শুট করবে কিনা এটি প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মিনারেল ওয়াটার উনি যেদিন ব্যবসা শুরু করবে দশম ভাব, তাহলে দশম ভাব আমরা দেখব যেদিন শুরু করবে সেই দিনে উনার ওই সেই দশম ভাব কি অবস্থানে আছে। উনি এই মিনারেল ওয়াটারটা জলের মানে তার নামটা কি দেবে, কোন নাম দিলে তার ব্যবসাটা প্রসারিত হবে, সেটি তার জন্য মঙ্গলকর হবে কিনা, এটি আমরা কিন্তু এই শিক্ষা আমরা দিয়েছি। দেখুন একটু শুনুন, আমার একটু কথাগুলো রুলো হতে পারে। তারপরে ধরুন, যেমন আমরা
অনেক সময় দেখি দীক্ষা, আমরা শিক্ষাগুরু শিক্ষা কিন্তু আমরা নেই, বিশেষ করে স্কুল শিক্ষক, কলেজ শিক্ষক বা ইউনিভার্সিটি শিক্ষক, বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা নেই। তো দীক্ষা আমরা দেখি অনেক সময় ত্রয়োস্পর্শের দিনে দীক্ষা থাকে। তাহলে এই ত্রয়োস্পর্শ তো আমরা জানি অশুভ, ত্রয়োস্পর্শে কোনো যাত্রা শুভ নয়, কিন্তু দীক্ষাটি শুভ। কেন? এটি কি আমরা জানি? তো আমরা কিভাবে জানি? এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে জানতে শিখায় কিভাবে, যে দীক্ষা হচ্ছে আমাদের আত্মার পরম মানে মুক্তির জন্য হচ্ছে দীক্ষা, যার জন্য অশুভ দিনে দীক্ষা থাকে। মানে অর্থাৎ অশুভত্ব তার এই মানব জীবনে, আমি যে ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অশুভ পথে উপার্জন করেছি, অশুভ কাজ করেছি, অন্যায় অবিচার কাজ করেছি, সেখান থেকে একটি জনম থেকে আমি আরেকটা ধার্মিক বা আধ্যাত্মিক জগতে আমি যাওয়ার জন্য দীক্ষাগুরু খুঁজেছি। তাহলে সেই দীক্ষাগুরু আমি অতীতকে মুছে দিয়ে একটা জগতের দিকে যাচ্ছি। তাহলে সেই যত জগতের দিকে যাওয়ার দিনটি, হ্যাঁ দীক্ষা পঞ্জিকা আছে, এই দিনে দীক্ষা নেওয়া যাবে, কিন্তু সেই ব্যক্তির দীক্ষা নেওয়া যাবে কিনা, কোন ব্যক্তির নেওয়া যাবে, সেই যে আমাদের কাছে যিনি দীক্ষা নিতে আসবেন, মানে দীক্ষা নেওয়ার দিন নিতে আসবেন, সেই দিনটা কিভাবে নির্ধারণ করব, এটি কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষা দিয়ে থাকে। তাছাড়া ধরেন, যেমন আমরা বলি এই যে ত্রহ স্পর্শ যে কথা আসলো, এটি একটু বলে যাই, যে ত্রহ স্পর্শ, স্নান দানের সহস্র গুণ ফল। আমরা শুধু বুঝি যে এই দিন স্নান করো, সহস্র গুণ ফল, কিন্তু স্নান এবং দানে সহস্র গুণ ফল। তাহলে আমরা কি কোনো দান করি, দান ধ্যান করি, ওই দিন কি করেছি? তার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই সম্মেলনের পরে যে প্রতিজ্ঞাটাই করেছে এবং একটি প্রচলন চালু করেছে, সেটি হচ্ছে আমরা যে বাংলাদেশ ইউনাইটেড অ্যাস্ট্রোলজার সোসাইটি যেটি দেখতে পাচ্ছি, সেটির মূল একটি উদ্দেশ্য নেওয়া হয়েছে যে যারা দৃষ্টি প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী, আগামী সম্মেলনের 2 দিন দুপুর বেলায় আমাদের খুলনা জেলায় বা খুলনা বিভাগে 2টি প্রতিষ্ঠান আছে, আরো যদি প্রতিষ্ঠান থাকে তাদের একবেলা খাবারের ব্যবস্থা করা হবে, তাদেরকে অর্থ দিয়ে দেওয়া হবে, সেই অর্থ দিয়ে তারাই খাবার তৈরি করে তারা খাবে। কারণ হচ্ছে আমরা বাইরের খাবার দিয়ে দিলে দৃষ্টি প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষ, তারা যদি সেই বাইরের খাবার যদি ধরেন এমন হলো খাবারটা শুট হলো না, খাবারটা আমরা বাইরের থেকে নিছি, খাবারটা হয়তো কোনো ক্ষতিকর পয়জন রয়েছে, এই যে দায়ভার যেন আমাদের না নিতে হয়, তার জন্য অর্থের বিনিময়ে আমরা সেখানে কিছু সহযোগিতার নিয়েছি। তাছাড়া এই যে আমাদের জ্যোতিষরা অনেক বিপদ আপদে পড়ে, কিন্তু কোন কারণে পড়ে, যে যে যেগুলোতে পড়ে, যেমন অন্নপ্রাশন, আমার সন্তানকে মুখে অন্ন দেবো প্রথম, তাহলে অন্নপ্রাশন দিতে গেলে আমার অন্ন কোন গৃহ দিচ্ছে, অন্ন বস্ত্র বাসস্থান কোন গৃহ দিচ্ছে, যেদিনে অন্নপ্রাশন পঞ্জিকা আছে 5 দিন, 5 দিনের ভিতর আমি কোন দিনটা বেছে নেব, সে বেছে নেওয়ার জন্য আমার অন্নপ্রাশনে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি কোন দিন বেছে নেব, অর্থাৎ জ্যোতিষদের আমার জ্যোতিষরা নির্ধারণ করে দেবে। তাহলে আমার যেহেতু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষ যদি আলাদা না হয়, তাহলে কেন তারা মানে আলাদাভাবে যদি ভালো কিছু সঠিক কিছু না শেখে, তাহলে আইডেন্টিটি দিয়ে কি লাভ হবে? আইডেন্টিটি আইডেন্টিটি দিয়ে তো এই কেসিপালের ও গলায় আরো খড়গ ধরা হবে। তাহলে সেই অন্ন যেদিন দেবে ওই শিশুর অন্ন প্রাপ্তি, অন্ন বস্ত্র বাসস্থান, ওই আশীর্বাদ, ওই দোয়া বা এই ঈশ্বরের কৃপা তার ভিতর আসবে কিনা, ওই দিন গোচর বিচার করে, ওই প্ল্যানেট বিচার করে তার দিন নির্ধারণ করার প্রযুক্তি বা এই যে আহ, শিক্ষা, এটি কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চালু করেছে। তাছাড়া ধরেন, একজন লোক গৃহ আরম্ভ করবে, গৃহ আরম্ভ করতে গেলে, যে বিশেষ করে আবুল হোসেন সাহেব গৃহ আরম্ভ করবেন, গৃহ তৈরি করি, 10তলা বাড়ি তৈরি করে যাবেন, ওনার সন্তানরাই কিন্তু ভোগ করবেন, বসবাস করবেন। তাহলে ওনার সন্তানদের, ওনার জন্য গৃহ আরম্ভের দিন শুভ, আজকের দিনে গৃহ আরম্ভ ওনার জন্য শুভ, আমরা জ্যোতিষরা পরামর্শ দিয়ে দিলাম, উনি করলেন। এবার ওনার সন্তানদের জন্য ওইটা শুভ হবে কি হবে না, তার পঞ্চম ভাব কি বলছে, চতুর্থ ভাব কি বলছে, এই 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 ভাবগুলো দেখার যে আবশ্যকতা, সেই যে জ্ঞান চক্ষু, এইটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ব্যতিক্রমী শিক্ষা দিয়ে গড়ে তুলতে চায়। যে গেলেই শুধু বিবাহের দিন পঞ্জিকা এই দিনই আছে। আমরা দেখেছি অনেক সময় প্রশ্ন আসে যে একজন লোক মারা গেছে, মারা যাওয়ার তার 2 দিন পরে আবার ওই পরিবারে আরেকজন লোক মারা গেছে, তার এই সৎকার কিভাবে হবে বা অসহজ কতদিন থাকবে, এই অসহজ ব্যবস্থার মধ্যে ভিন্ন ভিন্ন মতামতও আমরা পাই। তো কোনটি সঠিক, জনন অসহজ মরণ অসহজ, এই যে পিণ্ডদান ব্যবস্থা পরমাত্মার জন্য, সেটি কিভাবে দেওয়া হবে, সেটি যদি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যদি গ্রহণযোগ্য কোনো মতামতে না যেতে পারে, ওই চিকপত্র দেখে যদি বিবাহের দিন দিতে হয়, চিকপত্র না থাকলে যদি বিবাহে না বসা যায়, তাহলে আমাদের তো কোনো সমাজে মূল্য নেই। তাহলে আমি কি জ্যোতিষ নই? আমি যদি জ্যোতিষ না হয়ে থাকি, তাহলে আমি কেন আপনাদের জ্যোতিষ শিক্ষা দেব?
তো আমার শিক্ষার মধ্যে সেই শিক্ষা থাকবে যে আমার শিক্ষার্থীরা কেউ কখনো যেন ওইখানে ছোট না হয়ে যায়, কোনো জ্যোতিষ সমাজ যেন ছোট না করতে পারে। যদি বড় না করতে পারে তাহলে আমার এই এই এখানে এসে বক বক করে কোনো লাভ কিন্তু হবে না। সেটি আমাদের মাননীয় সভাপতি মহোদয়ের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম যে আপনি এই ধরনের পরিকল্পনা, আপনার কি পরিকল্পনা সেটি করবেন। কিন্তু ওনার পরিকল্পনা, উনি শারীরিকভাবে অসুস্থ সেটি জানি, সকাল থেকে উনি জ্বর এবং অ্যান্টিবায়োটিকের কোর্স চলছে, উনি সেটি বলতে পারেননি। কেন বলতে পারেননি আমি জানি না। তাছাড়া ধরেন অনেক সময় আমরা দেখি যে ধরেন একটি রোগ হয়েছে, আমরা রোগ সারার জন্য ডাক্তারের কাছে যাই, আবার জ্যোতিষের কাছেও তো আসে। তো জ্যোতিষের কাছে আমরা কি ডিসেন্ট্রি, কোনো ডাক্তার এখানে যারা আছেন তাদের ধরেন ডিসেন্ট্রি হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাশয় হচ্ছে, তখন কি আপনার ভিটামিন প্রয়োগ করবেন? আবার কোনো ডায়াবেটিসের রুগী যার ডায়াবেটিস 20, 22, 25 হয়ে গেছে, তখন কি তাকে আহ, আপনারা এই বিশেষ করে ইমিউনিটি বাড়ানোর জন্য কি শক্তি প্রয়োগ করবেন? তাহলে কোন গ্রহে শক্তি প্রয়োগ করবেন আর কোনটি করবেন না? এমনকি দেখা যাচ্ছে আপনার ছেলে পড়াশোনা করছে না, তো পড়াশোনা করছে না, বাউন্ডুলে হয়ে গেছে, তাহলে তাকে ভালো করার দরকার, এবং বাবা মা হাত ধরে নিয়ে আসছে জ্যোতিষের কাছে। অর্থাৎ আমি যাদের শিক্ষা দিয়েছি তাদের কাছে, আমি কিন্তু তার বাইরের লোকের কথা এখানে বলছি না। তাদের কাছে নিয়ে আসলে দেখা যাচ্ছে তার বাউন্ডুলে দূর করার জন্য, তাকে শান্ত করার জন্য মুক্তা বা মুনেস্টোন এরকম আপনারা প্রয়োগ করলেন। একাধারে শিক্ষার জন্য আপনারা রবিও প্রয়োগ করলেন। তাহলে রবি তাকে যশ খ্যাতি প্রতিপত্তি দেবে, আর চন্দ্র তাকে নর্মাল মাতৃমূর্তির মমত্ব বা স্নেহ ভালোবাসা দেবে। তাহলে দিয়ে তাকে বাউন্ডুলের থেকে দূর করবে। তাহলে এই বাউন্ডুলে দূর করতে গিয়ে কোনটা আগে করবেন? আগে জর্জ দেবেন, আগে দাঁড় করাবেন, না আগে তাকে শান্ত করবেন? যদি শান্ত হয়ে যায় সে তো রাত দিন ঘুমাবে, তাহলে ঘুমালে সে তো তরল হয়ে যাবে। তাহলে তরল হয়ে গেলে সে কি আর লেখাপড়ায় মন দেবে, না রাত দিন মোবাইল ধরে মোবাইলে শুধু ওই ফেসবুক ইউটিউব দেখবে? কোনটা করবে? কোনটি আগে দিতে হবে সেটি যদি আমরা নির্ধারণ না করতে পারি, ডিসেন্ট্রির অবস্থায় কোন ওষুধটাই আগে দেব, কোন পাথরটাই আগে দেব, সেটি যদি নির্ধারণ আমার শিক্ষার্থীরা না করতে পারে, তাহলে আমার এই বক বক করা কোনো মূল্য নেই। তো সেই যে তাছাড়া ধরেন এই যে পূজা পার্বণ, আমরা জানি যে পূজা পার্বণ কি, শুক্লপক্ষের যাবতীয় পূজা পার্বণ উদয়কালে যে তিথি পাবে সেই তিথিতে সেই দিনের পূজা পার্বণ হবে। আর কৃষ্ণপক্ষের যেটি সন্ধ্যায় সূর্য অস্তের সময় যে পক্ষ কৃষ্ণপক্ষ পাবে, সেই কৃষ্ণপক্ষে সেই পূজা পার্বণটা হবে। তো এখানে অনেক সময় দেখা যায় তিথি 2 দিন মিলে পড়েছে, কোন দিনে করবে এটি কিন্তু প্রশ্ন করে অনেকে। এমনকি এই দীক্ষা শিক্ষা অন্নপ্রাশন যাবতীয় যে দশবিধ সংস্কার যা কিছু রয়েছে এটি জিজ্ঞেস করে। তো এটি যে জিজ্ঞেস করে তখন আমরা পাঠায় দিই ভট্টাচার্যের কাছে। তো এই যে ভট্টাচার্য, ব্যানার্জি, মুখার্জি, আচার্য বা যারা পৌরোহিত্য কাজ করেন তাদের কাছে, তাহলে আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের জ্যোতিষরা কি জ্ঞান লাভ করলো যদি তারা এই বিহিত ব্যবস্থা না দিতে পারে? যেমন আগামী বছর দুর্গাপূজা 6 দিন ধরে হবে। আমরা জানি যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 5 দিনে পূজা শেষ হয়। কিন্তু 5 দিনে আগামী বছর পূজা শেষ হবে না, কারণ সপ্তমী পূজা 2 দিন ধরে হবে। তাহলে 2 দিন কেন হবে? আমি ফেসবুকে এটা পোস্ট করেছি, সবাই জয় মা জয় মা, কেউ শেয়ার করেছেন, কেউ জয় হোক, কেউ মা দুর্গার কল্যাণ হোক। দেখেছেন যে ওই কলামটায় আমি কি লিখেছি, কেন দিয়েছি? আমি তো ওখানে শেষে দিয়েছি বিজ্ঞ পণ্ডিতদের মতামত চাই। কই, এখানে কিন্তু 2টি কমেন্ট আমি লক্ষ্য করেছি যে তারা বলেছেন যে এটা নিয়ে ভাবতে হবে। তাহলে এই যে ভাবতে হবে, আপনার কি সিদ্ধান্ত দেবেন? আমি যদি আপনাদের কাছে যাই, আমার জ্যোতিষ আমি তৈরি করেছি, সেই জ্যোতিষের কাছে মাস্ক পরে টুপি পরে যদি আমি যাই বিচার করাতে, তাহলে আমার শিক্ষার্থীরা ভড়কে যাবে কিনা, অর্থাৎ ভড়কে না যে সঠিক সিদ্ধান্ত দেবে কিনা, দিতে পারবে কিনা, সেইটি যদি আমি গড়ে না তুলতে পারি, তো আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে কোনো শিক্ষক বলে দাবি করব না। এবং এটা কি একাডেমি, কি কিসের একাডেমি, কিসের অনলাইন পত্রিকা, কিসের ওয়েবসাইট, কিসের আইডেন্টিটি, এর কোনো কিছু আমি চাইবো না। তো আমার চাইতে গেলে আমার কি রয়েছে, আমার কি দরকার? যেমন খনা তো বলেছেন, আহ আহ আমি খনাকে ঘন জন্মা বলবো, কারণ ওনার আরো 500 বছর, 5,000 বছর বেঁচে থাকার দরকার ছিল। উনি তো বলেছেন যে থাকে বলদ না বয় হাল, তার দুঃখ চিরকাল। তো বলদ মানে গরু, গরু আছে, হাল চাষ করতেছে না, মানে জঞ্জাল কাঁধে দিলে সে আর দৌড়াচ্ছে না, বলছে না দৌড়ালে তো জমি চাষ হচ্ছে না। তাহলে গরু এখন তো কোনো কাজে লাগছে না, এখন তো ট্রাক্টর দিয়ে চাষ করছে। তাহলে যার বলদ না বয় হাল, তার দুঃখ ছিল চিরকাল। তো তার কি দুঃখ থেকে যাচ্ছে? সে তো ট্রাক্টর দিয়ে চাষ করছে। তাহলে ওই কথা ধরে যে বসে থাকবে, আধুনিক জ্যোতিষ শিক্ষায় যে শিক্ষিত না হবে, যে শিখপত্রের নাম নিয়ে ছাড়া আহ, যে জোটক বিচার দিতে পারবে না,
বা ধরুন সেই নাম ছাড়া ওটি ছাড়া চলতে পারবে না। আমি তো দেখেছি আমার জীবনে মাসে অন্তত 10 জন বলেন আমার কুষ্টি নামেই, আপনি এটা দিয়ে বিচার করুন। আমি বলছি এই, যদি আপনার নাম দিয়ে বিচার করাতে চান করান, না হলে আপনি ভাগেন। কেননা আমার তো ওই ব্যাখ্যা করার সময় পাই না। কিন্তু আমি বলবো আমার শিক্ষার্থীরা এই অন্ধকার দূর করবে। যতদিন বিজি না আছে ততদিনই তারা বোঝাবে যে দেখুন আপনার চিঠিপত্রের নামটি কিন্তু সেই রাশি অনুপাতে সঠিক রূপে দেওয়া হয়নি, তার জন্য এটির গুরুত্ব আমরা দিচ্ছি না। তো এই যে বলদ থেকেও হাল চাষ করছে না, তার ভিতর কয়জন মানুষের গরু যে ওই থাকে বলদ না বয় হাল, তার দুঃখ চিরকাল। গরু নেই, দুঃখ আছে এখন বাংলাদেশে কোন মানুষটির আছে বা বিশ্বে কোন মানুষটির আছে? সব তো ট্রাক্টরে চাষ করছে। তাছাড়া যে কথা বললাম যে টাকা হচ্ছে আর্ট, যেমন আপনারা যদি ইন্ডিয়ান পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ান রুপি, রুপি আর ইউপি ডাবল ই রুপি, আবার এটাকে আরএস বলে, মানে রুপি সেল। তো আরএস হচ্ছে 5 আর রুপি হচ্ছে 8। তাহলে যারা, বিশেষ করে যার বুধ ভালো, যার শনি ভালো, সেই রুপির মালিক হবে, অন্য কেউ তো হবে না। ডলার, সারা বিশ্ব চলে ডলার। ডলারকে যদি নিউমারোলজি করেন সেটি হয় 2, যার জন্য ডলার দৌড়ায়, শুধু দৌড়ায়। প্রতিদিন ডলারের রেট আপ ডাউন করে, কই বাংলাদেশি টাকার কি প্রতিদিন আপ ডাউন করছে? শনি হচ্ছে যোগ, ভারতীয় টাকা আপ ডাউন করছে কেন? করছে না। এটি হচ্ছে যোগ সাধনা একাগ্রতার কারণে। বিজনেসের জন্য তারা ভারত ব্যবহার করছে, বাংলাদেশ মানুষ ওই ডলার কিনে তারপরে এলসি দিচ্ছে। তাছাড়া ধরেন ইউরো, ইউরো যদি আমরা আসি, ইউরো কিন্তু 8। তো এই যে ইউরো নিয়ে মতভেদ, ইউরোপের 27টি দেশ, তার ভিতর মুদ্রার থেকে 2-3টি দেশ বের হয়ে গেছে। কেন বেরিয়ে গেছে? এই শিক্ষা যদি আমি আমার শিক্ষার্থীদের না দিতে পারি, তাহলে কিসের শিক্ষা আমি দেব? কোন শিক্ষা আমি দেব? তাছাড়া আপনার পাউন্ড দেখেছেন, ব্রিটিশ বেরিয়ে গেছে পাউন্ড নিয়ে। তাহলে ব্রিটিশ তো সেই ইউরোপভুক্ত দেশ। তাহলে এই ইউরোপ কিন্তু, ওই সরি, ইউরোপের দেশ এই ইউকে বা লন্ডন বা যেটা পাউন্ড যারা বহন করে, এরা সারা বিশ্ব শাসন করেছিল। পাউন্ড যদি দেখেন, দেখবেন এক রবি। তো আপনারা জানেন যে ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায়নি, কখনো উদিত হয়নি। সারা দিন রাত ব্রিটিশ সূর্য আহ, মানে উদিত ছিল, মানে ব্রিটিশ সাম্রাজ্য এত বড় ছিল। তাহলে এর নাম পাউন্ড হলো কেন? তোমরা কেন পাউন্ড দিয়েছে? তাহলে নাম যদি আমরা টাকা, রুপি, ডলার, ইউরো, পাউন্ড, টিসি, তারপরে ধরেন আপনার এই যত রকমের বিশ্বের টাকা রয়েছে, সেই টাকাগুলোকে, নোটগুলোকে যদি আমরা না দেখি, ওই মানবগুলোকে, 650 কোটি মানুষ বিশ্বে বা 700 কোটি মানুষ, তার নামকরণ, ওই যে একটা দিয়ে একটা নাম রেখে দিলাম, আসছে টাকা নিছি ফি, আমার ছেলের নাম দিতে হবে, কুষ্টির একটা নাম দিয়ে দিলাম। এমনকি কুষ্টির মধ্যে কি আছে, কুষ্টির কি গোষ্ঠী পিন্ডি চটকিয়েছে, সেটা কি আমরা জানি? আমি যদি বলি তো আমাকে আজকে খড়গ দিয়ে জবাই দেওয়া হবে আমি বেরোলেও, এই জ্যোতিষ সমাজে। কিন্তু আমার কোন শিক্ষার্থীরাই পারবে শুধুমাত্র এই অন্ধকার দূর করে আলো মুখ দেখতে। তো আমি সেই শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে চাই। এই আলোর মুখ দেখাতে গিয়ে আপনাদের জন্য কি করেছি আমি, যে ধরেন এই যে টাকা টাকা বললাম, আমার শনি আমার লগ্নে রয়েছে, আমি অর্থের শ্রাদ্ধ করেছি। শ্রাদ্ধ করেছি কি করেছি, হ্যাঁ আপনাদের ভালো লেগেছে কি লাগে না এটা আমি জানি না, আর সম্মেলনটা কি লেগেছে, কিন্তু কথা হচ্ছে আমি অর্থের শ্রাদ্ধ আমি করেছি, করে আমার লাভ, আমার এটা কিন্তু বুঝতে হবে। আমি প্রত্যেক শিক্ষার্থী, সেই শিক্ষার্থী চাই যে শিক্ষার্থী আমার কোচিং সেন্টারের বা আমার সংগঠনের প্রচার চাইবে, প্রসার চাইবে, এটিকে ভালোবাসবে, এটিকে বিশেষ করে অন্তরে গ্রহণ করবে, এমনকি এইটাকে অর্থ দিয়ে বা শ্রম দিয়ে, সম্মান দিয়ে তাকে সহযোগিতা করবে। অনেককে দেখেছি আমার সম্মেলনে আসছেন, একটা ছবি পোস্ট করছেন, সেই ছবিটা শুধু ওনাকে দেখা যাচ্ছে। আমার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলন, সেটা দেখা যাচ্ছে না। সেটা দেখা যাচ্ছে না, কর্নারে মাইকের সামনে দাঁড়ায় তার ছবিটা পোস্ট করেছে। অনেকে দেখছি আমার ক্রেস্টটা নেছে, সেই ক্রেস্টটা শুধু ছবি তুলে পোস্ট করেছে। কেন? এটি আমি আমি এই ধরনের লোক তো চাই না। আমি মার্কিং কিন্তু করেছি, আমি আমার নীরজ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি একাডেমিক কোঅর্ডিনেটর। আমার কথা হচ্ছে আমি এই ধরনের কোনো শিক্ষার্থীও চাই না, এই ধরনের কোনো জ্যোতিষও চাই না। এটি যদি আমাকে একটা স্বচ্ছ পরিবার বানায় দিতে পারেন, তাহলে বোঝায় আমি